আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমাদের হচ্ছে প্রথম লেকচার এবং তোমরা হাঁটি হাঁটি পাপা করে চলে আসো। এবং আমাদের এই ফিজিক্সের রিভিশন ক্লাস অনেক 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 বেশি লম্বা হবে, কজ এইখানে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কি করব, সৃজনশীলগুলা টপ সৃজনশীল যেগুলো বিগত বছরে থাকবে, তো এগুলাই কিন্তু আমরা সলভ করব। ওকে, তো ভাইয়ারা প্রত্যেকে একটু আসো এবং আমি একেবারে চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে স্টার্ট করব, যাতে করে কোনো সমস্যা না হয়। আচ্ছা, সব কিছু ভাইয়া আমার ঠিকঠাক আছে? আচ্ছা, আমার সাউন্ড শুনতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ তোমরা? সাউন্ড ঠিক আছে? আমরা কি করব, হ্যাঁ ফাইন। অনেক দিন পরে তোমাদের সামনে আজকে, অনেক দিন পরে। এখন প্রথম প্রশ্ন, যারা যারা এখানে জয়েন করছো, ফার্স্ট কোশ্চেন, তোমরা সায়েন্সের শিক্ষার্থী। কিসের শিক্ষার্থী ভাইয়া? তোমরা সায়েন্স গ্রুপের শিক্ষার্থী। এখন তোমাদের আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর কি আছে, সপ্তম অধ্যায় আছে, তারপর আছে কি আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে, তারপর আছে কি স্থির বিদ্যুৎ। এই সবগুলো অধ্যায়ের যতগুলা ক্লাস দিছি তোমরা কি দেখছো আমাকে একটু জানাও। তোমরা কি দেখছো আমাকে একটু ভাইয়া জানাও, মানে ক্লিয়ার করবা যে ভাই আমি দেখছি, ক্লিয়ার করো যে ভাই আমি দেখছি। বাকিরা কই? ওরা জানে না, গতকালকে আমি জানাই দিলাম ওদেরকে যে আজকে ওদের ক্লাস নিব। কই ওরা, কই? আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা, তোমাদের সামনে যায় নাই। আমি একটা কথা তোমাদেরকে বলছি যে ফিচার্স নামক একটা অপশন আছে, যদি তোমরা ক্লাস না পাও ওইখানে আসলেই হবে, আর তো কিছুই লাগে না। বলো, এটা কোনো কথা হইল? আসো 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 আসো, সবাই আসো। ভালো আছো তোমরা? বলো আমাকে, সবাই কেমন আছো? দাঁড়াও একটা মিনিট, এটা প্রেস করে নি। সবাই কেমন আছো আমাকে একটু কাইন্ডলি জানাও, এবং আমাকে দেখতে পারতেছি কি না। দাঁড়াও, কি লিখছে? প্রাইভেট কি করবো, আপনার কাছ থেকে ভিডিও ছাড়া কোনো সাহায্য পাই না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এই বিষয়টা ভাই, আমি দেখতেছি, সমস্যা নাই, প্যারা নিও না, কোনো টেনশন করো না। আচ্ছা ভাইয়ারা, আমরা তাহলে স্টার্ট করলাম। আমি অপেক্ষায় ছিলাম যে আসলে ওদের কাছে মানে হচ্ছে গেছে কি না। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই ভালো আছো তাই না? তোমাদের জন্য আমি যে বলছিলাম যে এক্সট্রা করে তোমাদের ক্লাস আমি চালু করব, মানে হচ্ছে যেটা তোমরা কোশ্চেন করবা সেটার অ্যান্সার তোমরা পাবা। তো ইনশাল্লাহ এটা চালু হবে খুব শীঘ্রই, কিন্তু তার ভিতরে আমরা এগুলো কমপ্লিট করি। দেখি দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে। শর্ট সিলেবাসে অধ্যায়গুলো করতে আসছেন 27-এ, কবে থেকে শুরু করবেন? শর্ট সিলেবাস শেষ করি তারপরে, শর্ট সিলেবাস শেষ করব তারপরে, তার আগে না। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই তোমরা জয়েন করেছো। ম্যাথ করার টাইম হয় নাই, ম্যাথ করার টাইম হয় নাই কেন? ও আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই কেটা কেটা শেষ করছো ক্লাস দেইকা বলো। বাকি তো কিছু রাখি নাই, মানে বাকি কিছু রাখছি। তোমরা ছিলা স্থির বিদ্যুতের বেসিক ক্লাস দেন না, বেসিক ক্লাস হ্যাঁ তো দিয়ে দিছি, আছে রাখি, সবই তো দিছি, নতুন নতুন ক্লাস দিছি। মানে এরপর আছে রাখি, এখন রিভিশন ক্লাস লম্বা ব্যাপী কিন্তু ক্লাস হবে। তো তোমরা বলতেছো অনেকেই শেষ করতে পারো না ভাইয়া, এটা একটা খারাপ দিক। যদি শেষ না করতে পারো তাহলে আমি চিল্লা সারাদিন পড়াইলেও তোমার কাজ হইব না। তো এটা বুঝতে হবে ভাইয়া, একেবারে দিল দিয়ে বলবা
ভাইয়া 11 অধ্যায় কেমিস্ট্রি ক্লাস কবে করাবেন? আচ্ছা, তোমার রুটিনে গেম রেজিস্টার ব্যাচের রুটিনে 11 অধ্যায় কবে আছে? মনে হয় সম্ভবত 5 তারিখ সামনের মাসে বা 6 তারিখ, তাই না? তার আগে ক্লাস পেয়ে যাবা। যেমন স্থির বিদ্যুতের নতুন ক্লাস আমি দিছি না, দিছি 11 অধ্যায়ের উপর আমি নিউ ক্লাস রেকর্ড করতেছি, কোনো টেনশন করার কিছু নাই, ওটা পেয়ে যাবা। তো ওটা নিয়ে কেন, তোমরা জাস্ট রুটিনটা ফলো করো। এখন আমাকে একটু ভাইয়া জানাও, ভাইয়া আমাকে একটু কাইন্ডলি জানাও, আমি তোমাদের প্রত্যেককে বলতেছি যে ক্লাস দেখছো কি দেখো নাই, ক্লাস দেখছো কি দেখো নাই, বা আগে করছো কি করো নাই, প্রত্যেককে বলবো। ম্যাথ সাবজেক্টটা করার জন্য পরিমিতি পর্ব 16.4 লাগে না, 16.4 আমি এরা সৃজনশীলই কভার করে দিছি, রিভিশন ক্লাসও কভার করে দিছি। পরিমিতি যখন আমি প্র্যাকটিস করাইছি, রিভিশন ক্লাস ওটা কভার করে দিছি। রসায়নে ভয়ঙ্কর অবস্থা আমাদের স্কুলে, 56 জনের মধ্যে 54 জন ফেল করছে। রসায়নে সব অধ্যায় করেন না শেষ, বাকি আছে গেলে জৈব যৌগ। সপ্তম অধ্যায়ে তুমি বলবো যে লাস্টের দিকে ওই পার্টটা সামথিং বাকি আছে, অত আমি রিভিশন ক্লাসে দেখাই দেবো, কোনো প্যারা নাই। শুধুমাত্র একটা অধ্যায় আছে, এছাড়া তুমি তৃতীয় অধ্যায় রসায়নের, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় তো শেষ, বাকি আছে একটা অধ্যায়। তাহলে যদি 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 দেখি না সেভাবে দেখো না, আন মাইর খাবা, মাইর খাবা। আচ্ছা ঠিক আছে, তো প্রথম আমরা স্টার্ট করব আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। না, এই দেখি নাই শব্দটা হইবে না, দেখি নাই। আচ্ছা, আমার প্রশ্ন, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের ক্লাস কে কে দেখছো? প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের ক্লাস কে কে দেখছো? না হ্যাঁ দাও নাই, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। ভাইয়া এটা ফিজিক্স ভাইয়া, বুঝতে হবে। এটা ওই পরীক্ষার আগে একদিন ক্লাস করে গেলা বাস, লালে লাল শাহজালাল, এটা কিন্তু হইবে না। এটা ফিজিক্স ক্লাস দেখো নাই কেন, কারণ বলো যে ভাই আমি এই কারণে দেখি নাই। তবে আমি এখন কোশ্চেন রাখবো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যারা দেখছো, সবাই দেখছো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়? দেখছি, ঠিক আছে। অনেকেই দেখো না, অনেকেই দেখছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি দেখে থাকো ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়টা যদি দেখে থাকো, তাহলে আমার মনে হয় রিপিট করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এই অধ্যায়ে 4টা টাইপ। কয়টা টাইপ? কয়টা টাইপ? 4টা টাইপ, মনে আছে? স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ, তারপর টাইপ 3, টাইপ 4। যে টাইপ 3 ম্যাথ আমরা 3টা স্টেপে করব, টাইপ 4 মোট ম্যাথটা কিন্তু আমরা 4 স্টেপে করবো, মনে আছে? স্লাইড ক্যালিপাসের সূত্র কি মনে আছে? স্ক্রু গজের সূত্র কি মনে আছে? স্লাইড ক্যালিপাস একটা যন্ত্র ছিল, তো এই স্লাইড ক্যালিপাসের ভিতরে 2টা স্কেল ছিল, একটা প্রধান স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল, মনে আছে? তাহলে স্লাইড ক্যালিপাসের সূত্রটা কি? প্রধান স্কেল যোগ ভার্নিয়ার স্কেল, মনে আছে? আচ্ছা, এই স্ক্রু গজের ভিতরে সেমভাবে 2টা স্কেল ছিল। আচ্ছা, আমি আশা করছি তোমরা বুঝছো। ফেল করছি তো আমাদের পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস। ভাইয়া তোমাদের আমি একটা কথা বলতে চাই, আমি একটু সুন্দর করে তোমাদেরকে বুঝাই। তোমরা যারা বারবার একই কোশ্চেন করতেছো, যারা আমাদের এখানে ভর্তি আছো, তুমি গণিতে ভর্তি হইতে পারো, তুমি আমার ইংরেজিতে ভর্তি থাকতে পারো, তুমি আমার ব্যাচে সায়েন্সের 4 সাবজেক্টে ভর্তি তো আসোই। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমরা ফুল সিলেবাসটাই কভার করাবো, কিন্তু আমাদের গেম রেজিস্টার ব্যাচটা শেষ হতে দাও। গেম রেজিস্টার ব্যাচ আমার শেষ হইতে মনে হয় 2 মাস লাগবে। ওই তোমরা তো জানোই কি পর্যন্ত জানি আছে, কত তারিখ পর্যন্ত। এরপরও তোমরা আরও 2 মাস মনে হয় টাইম পাচ্ছ, কারণ তোমাদের পরীক্ষা আরও পিছিয়েছে। তো প্যারা নাই, তো ওই টাইমের ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফুল সিলেবাসটা কভার করে দেওয়ার। মানে এখানে শর্ত ছিল ফুল সিলেবাস, তো আগে আমি শর্ট সিলেবাসটা আমার মতো করে কভার করি, তারপর ফুল সিলেবাসের দিকে ইনশাল্লাহ ফোকাস দিব। টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আর কোনো কথা আছে? আমি টেস্ট পরীক্ষায় A-, হ্যাঁ টেস্ট পরীক্ষায় তুমি A- পাইছো, তার মানে কি তুমি একেবারে শেষ তা না। টেস্ট পরীক্ষায় আমি তো মানে 4 পয়েন্ট কত জনে পাইছিলাম, 4.50 নিচে পাইছিলাম মনে হয় সম্ভবত টেস্ট পরীক্ষায়। হ্যাঁ, তারও নিচে 4.30 মনে হয়। এবার টেস্ট পরীক্ষার পর যেই কামব্যাকটা দিলাম না, মারাত্মক ভাই, বুঝতে পারছো? তো এটাই তোমার কিন্তু মানে তুমি টেস্টে খারাপ করছো, তার মানে এই না তুমি শেষ, শেষ জীবন শেষ, এটা না। তো ভৌত রাশি পরিমাপ অধ্যায় আমরা শিখছি ভাইয়া 4টা টাইপ। আমরা 4টা টাইপ দিয়ে ঠিকঠাকভাবে কোপাবো। যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো, তোমাদের জন্য স্পেশাল, দেখো তোমাদের জন্য স্পেশাল, এটা দিনাজপুর বোর্ড 25, খেয়াল করো, বরিশাল বোর্ড 25, দাখিল পরীক্ষা 2020, এটা গেল
দাখিল পরীক্ষা 2022, খেয়াল করছো তো? মাদ্রাসা বোর্ডের যত শিক্ষার্থী আছো তোমাদের কোশ্চেন কিন্তু অ্যাড করা হয়েছে। গণিতে দেখছো না, আগে আমি মাদ্রাসা বোর্ডে তো ধরছি, প্যারা নাই দাদা। দেখো ফার্স্টে রেডি 1 2 3, একটু জ্বালাপালা করে নি শরীরটাকে, তাই না? হ্যাঁ আচ্ছা, রেডি 1 2 3, তাহলে রেডি 1 2 3, আমরা রেডি 1 2 3 দিব। তবে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে সূত্রগুলো মনে আছে নাকি মনে নাই বলো? কথা কও, কথা কও, কথা কও, কথা কও। আমাদের এটা করার জন্য ফার্স্টে আমি স্লাইড ক্যালিপাসের কথা বলবো। স্লাইড ক্যালিপাস, তো এই স্লাইড ক্যালিপাসটা কেন লিখলাম ভাইয়া? সবাই চেনো এই শালারে, সবাই চেনো, চেনো না? সবাই চেনো। দেখো স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র আছে, যে দৈর্ঘ্যের যে সূত্রটা, দৈর্ঘ্য সেটা হচ্ছে কি L = M + V × VC। মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার, এই দৈর্ঘ্য সূত্রটা লেখার আগে আমি এটা লিখবো যে এই স্লাইড ক্যালিপাসের নিজস্ব একটা পার্সোনাল সূত্র আছে। স্লাইড ক্যালিপাস একটু মনে করাই দিতে চাই, তাহলে জিনিসটা জমবে আরো, দেখবা না, প্যারা নিও না। স্লাইড ক্যালিপাসের সূত্র কি তুমি জানো? স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা স্কেল থাকে, একটা প্রধান স্কেল যেটা তোমার টেবিলের সামনে আছে, আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। আর একটা কি স্কেল ভাইয়া? হ্যাঁ, আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। তার একটা থাকে তোমার প্রধান স্কেল। তাহলে আমি লিখতে পারি প্রধান স্কেলের লগে তুমি যদি ভার্নিয়ার স্কেলটা যোগ করো, ভার্নিয়ার স্কেল আছে এটা যদি তুমি যোগ করো, তাহলে সেক্ষেত্রে তুমি স্লাইড ক্যালিপাস পাবা। তো স্লাইড ক্যালিপাসের যে সূত্রটা L = M + V × VC, এবং আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কিন্তু ব্যাস। অনেক সময় ব্যাস আসতে পারে, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে M + V × VC। D = M + V × VC, D = M + V × VC, আমরা এগুলো জানি। এখন বলো তো ভাইয়া, M মানে কি? প্রধান স্কেলের ভার। V মানে কি? ভার্নিয়ার সমপতন। VC এগুলো তোমরা জানো, এগুলো তোমরা জানো। BC মানে ভার্নিয়ার কিন্তু ধ্রুবক। কিন্তু এই যে BC যেটা, এই যেটাকে আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র, একটা হচ্ছে S - X, আরও একটা কিন্তু সূত্র আছে VC = S/N, মনে আছে? তুমি নর্মালি ভাইয়া তোমার ব্রেইনটাকে, এটা আমি আগেও তোমাদেরকে কভার করে দিছি, জাস্ট সিম্পলি ভাইয়া চিন্তা করো যে ভাই স্লাইড ক্যালিপাসের ভিতরে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। তার মানে ওর যে কয়টা সূত্র লেখি 14 গোষ্ঠী যা আছে ওর মধ্যেও তাহলে দুইটা স্কেল, সেটা বোঝো। যেমন দৈর্ঘ্য L = M + V × VC, এই যে M, এই এমটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষেত্রে, আর V × VC এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। ওকে, আবার এই যে বিসি যে সূত্র S - X, তাহলে এই S হচ্ছে প্রধান স্কেলের ক্ষেত্রে, X হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, আবার S/N, এই S হচ্ছে প্রধান স্কেলের ক্ষেত্রে, N হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। এটা আমি তোমাদের বুঝাইছি। আমি আশা করছি আর কিছু লেখার দরকার নেই, কারণ এগুলো তোমরা প্রত্যেকে জানো। গেল, জাস্ট একটু স্মরণ করাই দিতে চাই। তোমরা বলবা যে ভাইয়া শুধু করাই যাইতেছে, বাট আমরা কিছু বুঝতেছি না, এটা যেন না হয়। স্লাইড ক্যালিপাস গেল, এবার আসছে কিন্তু স্ক্রু গজ ভাইয়া। স্ক্রু গজ, স্ক্রু গজের ক্ষেত্রে তাহলে স্ক্রু গজের ভিতরে দুটো স্কেল, তোমরা এটা জানো, প্রত্যেকেই জানো, এটা নিয়ে পারা খাওয়ার কিছু নাই। না, একটু 5টা মিনিট ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে দেখো স্ক্রু গাজের ক্ষেত্রেও তাহলে দুইটা স্কেল থাকে, কনফার্ম। স্ক্রু গাজের ভিতরে দুইটা স্কেল থাকে, কি কি? একটা আমি বলতে পারি রৈখিক স্কেল, আর আরেকটা হচ্ছে কিন্তু তোমার বৃত্তাকার স্কেল, ওই যে ঘুরায়, স্ক্রু গাজটা তো ঘুরায়, চিত্রের মাধ্যমে দেখাইছিলাম, বৃত্তাকার স্কেল। তার মানে আমি জিনিসটা সিম্পল, যে স্ক্রু গজের ভিতরে যেহেতু দুটো স্কেল থাকে, তাহলে দুইটা স্কেলের সমষ্টিকে আমরা বলতে পারি স্ক্রু গজের সূত্র। এটা স্ক্রু গজের সূত্র। এখন স্ক্রু গজের ক্ষেত্রে মেইনলি তোমার ব্যাসের সূত্রটা টানে, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? ডি। তাহলে ডি = কি হবে? M+ না L+? দেখো এর আগেরটা কিন্তু প্রধান স্কেল ছিল, যেই প্রধান স্কেলের পার্টকে M দ্বারা প্রকাশ করে, আর এখন কিন্তু ভাইয়া রৈখিক স্কেলের পার্টকে L দ্বারা প্রকাশ করে, রৈখিক স্কেলের পার্ট। তো L+ কি হবে? C × LC, এটা তোমরা জানো, L + C × LC। তাহলে L হচ্ছে রৈখিক স্কেল আর C × LC পুরোটাই বৃত্তাকার স্কেল, পুরোটাই কি বৃত্তাকার স্কেল। তো এই বৃত্তাকার স্কেলের ভিতরে তোমরা কিন্তু জানো যে এই যে সি হচ্ছে সমপাতন, বৃত্তাকার স্কেলের সমপাতন, আর এলসি সে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন তুমি বলতে পারো। ইটস ভেরি সিম্পল, এটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। তাহলে আমি যদি একটু টানি যে ভাই এই এলসিটাকে তুমি বলতে পারো লঘিষ্ঠ গণন, অথবা তুমি এটাকে বলতে পারো ভাইয়া
নুনাঙ্ক, তাহলে নুনাঙ্ক যদি তুমি কোনটাকে বলতে পারো, এলসিটাকে, তাহলে এই নুনাঙ্কের সূত্র কি, কে কে বলতে পারবা বলো? এলসি। নুনাঙ্কের সূত্র কি? পি বাই এন, পিচ বাই ভাগ সংখ্যা, পি বাই এন, পি বাই এন, পিচ বাই ভাগ সংখ্যা, পিচ বাই ভাগ সংখ্যা, আর কিছু আমাদের লাগবে না। এটা গেল আমাদের স্ক্রু গাছ। তো এটা ছিল আমাদের টাইপ 1-এর ম্যাথ। মনে পড়ে কিনা যে ভাই স্লাইড ক্যালিপাসটা হয়েছে টাইপ 1 আর স্ক্রু গাছটা ছিল টাইপ 2, মনে পড়ছে? এরপর টাইপ 3, টাইপ 4, যেটা 3 স্টেপে 4 স্টেপে। এখন আমরা খেলা স্টার্ট করব। আমি আশা করছি বুঝছো। তাহলে পড়ো, একবার পড়ো। ভাইয়া সূত্র কি? যে স্লাইড ক্যালিপাসের দৈর্ঘ্য বলুক আর ব্যাস বলুক, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, ভি ইন্টু ভিসি, ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। এম মানে কি? প্রধান স্কেলের পার্ট। এম মানে কি? প্রধান স্কেলের পার্ট। ভি মানে কি? ভার্নিয়ার সমপতন। ভি মানে কি? ভার্নিয়ার সমপতন। আর ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভিসি যেটা ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আছে এস মাইনাস এক্স, আর একটা এস বাই এন, এস মাইনাস এক্স আর এস বাই এন, এস মাইনাস এক্স, এস বাই এন, এস মাইনাস এক্স, এস বাই এন। এখন এস মানে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। ফর এক্সাম্পল, তোমার টেবিলের সামনে যে স্কেলটা আছে, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া, তোমার টেবিলের সামনে যে স্কেলটা আছে, তুমি চিন্তা করতে পারো, এটা দাঁড়াও, এটা না, এটা আমি নিব না, এটা দিয়েই করি, যে এরকম একটা স্কেল আছে। তো স্কেলের ভিতরে তুমি দেখবা ভালো করে বড় একটা দাগ আর এখানে একটা দাগ আছে। এইটার ভিতরে 10টা দাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ আছে, 10টা দাগ আছে। আর এইটা, এই যে এটা ধরো 0 থেকে ধরো এই 1 পর্যন্ত, এই যে দুইটা, এটা কিন্তু তোমার সেন্টিমিটারে, আর এই 10টা দাগ এটা কিন্তু তোমার মিলিমিটারে, মিলিমিটারে, সেন্টিমিটারে, মিলিমিটারে। এই দাগগুলো কিন্তু তোমার মিলিমিটার, এগুলো মিলিমিটার বোঝায়। ওকে, তাহলে আমাদের যেটা বলছে যে এই এস মাইনাস এক্স, এস মানে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হয়েছে কি? 1 মিলিমিটার, হুইচ ইস, এটা কিন্তু এস এর মান ফিক্সড, 1 মিলিমিটার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। আর এক্স মানে কি? ভার্নিয়ার স্কেলের এক ভাগ, ভার্নিয়ার স্কেলের এক ভাগ। এটা তোমরা পড়তে গিয়ে জানো, এটা নিয়ে আসলে আহামরি আর কিছু বলা লাগবে না, গেল এটা। আর স্ক্রু গাজের ক্ষেত্রে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এলসি মানে কিন্তু নুনাঙ্ক, যেটা বের করে পি বাই এন দ্বারা, শেষ, আর তো কিছু নাই। এল দ্বারা বোঝায় রৈখিক স্কেল। সি মানে কি বলো, এটা বলো। স্ক্রু গাজের ক্ষেত্রে আমরা তো এলসি মানে নুনাঙ্ক আমরা কিন্তু জানি, বাট এটা কিন্তু তোমার সমপতন। এটা কি ভাইয়া? সমপতন। সেটা হচ্ছে কিসের সমপতন? যেহেতু বৃত্তাকার স্কেল, তার বৃত্তাকার স্কেলের সমপতন, বৃত্তাকার স্কেলের সমপতন। আবার এটা হচ্ছে কিন্তু তোমার নুনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। ডান। আমরা দিনাজপুর বোর্ড 25 দিয়ে স্টার্ট করবো। কখা আমরা একটু পরে দেখি, গ নাম্বারটা দেখবা। গ নাম্বার বলছে কি? বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠান্ডা মাথায় ভাইয়া ভাবো, দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? আগে দেখতে হবে এখানে স্ক্রু গজ আছে না স্লাইড ক্যালিপাস আছে। তোমাদের এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই, আসবে আসবে আসবে। ঠিক আছে? তোমাদের বোর্ড কয়টা টোটাল, মাদ্রাসা বোর্ড সহ আমি যদি বলি যে কয়টা বোর্ড আছে, যতগুলো আমি মনে করতেছি 10টা বোর্ড, তো এই 10টা বোর্ডের মিনিমাম 7 থেকে 8টা বোর্ডে এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। বিষয়টা বুঝছো? আর যেহেতু শর্ট সিলেবাস তো ফিক্সড। তো তুমি দেখো বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু এখানে দেখতে পারতেছো স্লাইড ক্যালিপাস বলছে, স্লাইড ক্যালিপাস বলছে, চোখটা বন্ধ করবা যে ভাই স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ভাইয়া দৈর্ঘ্যের সূত্র কি পড়েছে জানি, কি জানি, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। মনে পড়ে কিনা দেখো, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তার মানে একটু মনে মনে চিন্তা করবা অঙ্ক করার আগে, যে আমাদের এটা বের করতে বলছে। আমি শিওর যেহেতু স্লাইড ক্যালিপাস, তাহলে দৈর্ঘ্য সূত্র এম, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, আমি এটা মানলাম। কিন্তু এবার তুমি চিন্তা করো, অঙ্ক করবা না, পরে চিন্তা করো যে ভাই আমার আসলে এম এর মান আছে কি নাই, ভি এর মান আছে কি নাই, ভিসির মান আছে কি নাই, সিদ্ধান্ত নিবা। বললাম না, আমি একটা কথা বলি, তুমি যে ম্যাথ করো ভাই, যে ম্যাথ করতে যাও, তাতে জেনারেল ম্যাথ করো, হায়ার ম্যাথ করো, তাতে কেমিস্ট্রির অঙ্কগুলা করো, বা তুমি ফিজিক্সের অঙ্কগুলা করো, আগে সিদ্ধান্ত নিবা। অঙ্ক হুট করে পাইলে আর করা শুরু করলা, তাহলে কিন্তু কাটাকাটি হওয়ার সম্ভাবনা বেশি। তো যেটা পারো ওটা করে ফেলবা, কোনো সমস্যা না, কিন্তু তার আগে একটু সিদ্ধান্ত নিবা যে ভাই এম এর মান আছে কিনা। মানে কি? প্রধান স্কেলের পার্ট। তাহলে দেখো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট আছে এত সেন্টিমিটার, ওয়াও, এম এর মান আমরা পেয়ে গেছি। তারপরে হচ্ছে ভি, ভি মানে কি? ভার্নিয়ারের সমপতন। তো ভার্নিয়ার সমপতন আছে 8, ওয়াও, আমরা কিন্তু ভি এর মান পাইছি। তারপর আছে কিন্তু বিসি, বিসি মানে হচ্ছে কিন্তু তোমার ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে কি ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে? নাই। কিন্তু কি আছে দেখো, যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ, ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। এই লাইনটা তুমি প্রত্যেকটা সিএনসিলি কিন্তু কম বেশি পাবা, আবার এমসিকিউতে কিন্তু পাবা। এই লাইনে একটা শর্টকাট আমি শিখেছি, মনে আছে কিনা আমি জানি না তোমাদের, বাট শর্টকাট জাস্ট যেটা
মানে এমন একটা লাইন তোমাকে লিখে দেবো, টানা মুখস্থ করতে হবে। সব সৃজনশীলে এক লাইন, সব সৃজনশীলে এক লাইন, এটা আমি বলে দিচ্ছিলাম। তার মানে এই লাইন থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে পারবো। এই লাইনটা থেকে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু বের করতে পারবো, আর কিছু লাগবে না, শেষ। এই লাইনটা থেকে আমরা ভার্নিয়ার ওই ধ্রুবকটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখবা তুমি এই একটা লাইন দিয়ে। তাহলে তুমি চিন্তা করো, আমরা এম এর মান জানি, ভি এর মান জানি, বাট আমাদের বিসিটা নিয়ে কাজ করতে হবে। তো সাজিয়ে লেখো উদ্দীপক হতে, লেখো উদ্দীপক হতে। এখন এইখানে কথা আছে, অনেকে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করবা যে ভাই এখানে এম এর মান আছে কত, এম এর মান আছে তোমার 9.96 সেন্টিমিটার। তো এই শর্টকাট তুমি এখন করতে পারো, পরীক্ষার সময় এখানে এমটা কি এইটা দেখাই দিতে হবে, যে প্রধান স্কেলের পার্ট লিখতে হবে, প্রধান স্কেলের পার্ট এম ইকুয়াল এত। যদি না লেখো তাহলে তোমাকে মার্ক কমাই দেবে, কারণ এটার নাম সৃজনশীল। এটা তুমি এমসিকিউ করতেছো না যে শর্টকাট হাইরে লাবা। তো আমি তোমাদের শর্টকাট করাচ্ছি, হ্যাঁ আমি তোমাদের শর্টকাট করাচ্ছি, কারণ আমাদের হিউজ ম্যাথ করতে হবে। কিন্তু পরীক্ষার খাতায় মনের ভুলেও এই শর্টকাট অ্যাপ্লাই করতে যাইও না, তাহলে কিন্তু বিশাল ধরনের বাস খাবা, তাতে কোনো ভুল নাই। হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার? আমার কথা বুঝছো ভাই? বাসটা যেন না খাও, আমি সেটার কথাই কিন্তু বলছি। তুমি লেখবা কি ভাইয়া প্রধান স্কেলে পার্ট, কেন হাত ব্যথা হয়ে যাইবে? ব্যথা হইলে কিছু করার নাই, লিখতে হইবে। এবার ভার্নিয়ার সমপতন লিখতে হবে, ভার্নিয়ার সমপতন বাংলায়। ওকে, এবার কমা দিয়া এবার লাগবে কি, ভার্নিয়ার সমপতনকে ভি দ্বারা প্রকাশ করে, ভি ইকুয়াল কিন্তু 8, এভাবে লিখতে হবে। আমি তো শর্টকাটে লিখতেছি, কিন্তু তোমার বাংলা কিন্তু লেখা ভাইয়া লিখতে হবে মাস্ট, তাতে কোনো ভুল নাই। এখন এরপর বাকি আছে কিন্তু তোমার ভিসি। তো ভিসিটা আমাদের বের করতে হবে, আর আমাদের বস্তু যদি দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্যকে আমরা জানি এল দ্বারা প্রকাশ করে, এল ইকুয়াল হট। তাহলে আমাদের এখন টার্গেট বিসি। আমি তোমাদের একটা কথা বলছি যে ভাইয়া বিসি বের করবো আমরা এই লাইনটা দিয়া, যে যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলে 20 দাগের সমান। এখন এই লাইনের ভিতরে আগে কিন্তু প্রধান স্কেল কইছে, পরে কিন্তু ভার্নিয়ার স্কেল কইছে, খেয়াল করছো? দেখো তাকাও, আগে কিন্তু প্রধান স্কেল কইছে, পরে ভার্নিয়ার স্কেল। তো এই ক্ষেত্রে একটু উল্টো হবে ভাইয়া, আগে ভার্নিয়ার স্কেল পরে প্রধান স্কেল, একেবারে মুখস্থ। আগে ভার্নিয়ার স্কেল পরে প্রধান স্কেল, আগে ভার্নিয়ার স্কেল পরে কিন্তু প্রধান স্কেল। আমি বুঝতে পারিনি এমন হয়, আগে লাগবা ভার্নিয়ার স্কেলের 20 দাগ লেখো। অতএব ভার্নিয়ার স্কেলের 20 দাগ, হ্যাঁ আগে এইটা লাইন ওইটাই, পরে প্রধান স্কেলের 19 দাগ লেখো, প্রধান স্কেলের 19 দাগ। ক্লিয়ার? আর কিছু না। এইটা প্রত্যেকটা সৃজনশীলে, এই ক্যাটাগরি যত সৃজনশীল আছে, স্কুলের সৃজনশীল কও, বোর্ডের সৃজনশীল কও, সেম আমি যেভাবে করেছি এরকম, শেষ। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান প্রধান স্কেলের 19 দাগ। এখন ভার্নিয়ার স্কেলের তুমি 1 ভাগ বের করবা। 1 ভাগ বললে কমবে না বাড়বে? কমবে। তাহলে এই 19 যাবে উপরে, আচ্ছা এখানে একটু দেখো, প্রধান স্কেলের 19 যাবে উপরে, আর এই 20 আসবে কিন্তু নিচে এত দাগ। ক্লিয়ার? এটা হচ্ছে কে বলো? শেষ। এখন তুমি কি বের করবা? এই লাইনটা মুখস্থ হয়েছে, আচ্ছা গেল। এবার আরো একটা লাইন মুখস্থ করতে হবে। এখন তুমি যেখানে প্রধান স্কেলের 19 দাগ লেখছো পরে, এখন এইটা কি আগে লিখতে হবে, কিন্তু এখন লিখতে হবে কি প্রধান স্কেলের 19 দাগ না, লিখতে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, যেটা আমরা জানি 1 মিলিমিটার। এটা তুমি জানো তো, ও যেটা জানো ভাইয়া, যেটা তুমি জানো সেটা এখন লিখবা যে আমরা জানি, পরে লেখো আমরা। তুমি কি জানো? প্রধান স্কেলের, এটা লিখতে হবে প্রধান স্কেল, এটাও মুখস্থ করো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, 1 ভাগের যে মান, প্রধান স্কেলে কি বলছে? ক্ষুদ্রতম 1 ভাগের মান কত? 1 মিলিমিটার, হুইচ ইজ ফিক্সড, রাইট? 1 মিলিমিটার, বুঝছো? মনু মুখস্থ করে গেল। এরকম মেটাইলে প্রথম স্টেপে আমাদের ওই যে আগে লাগতো ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান প্রধান স্কেলের 19 দাগ, 1 ভাগ বের করবো, মানে 1 দাগ বের করবো, আর পরে আমরা জানি লেখা ওখানে লিখতে হবে যে প্রধান স্কেল ক্ষুদ্রতম 1 ভাগ মানে 1 মিলিমিটার। ক্লিয়ার? এতটুকু বুঝছো? মুখস্থ করতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মান, তাহলে নিচে লাগবা কি? ভার্নিয়ার স্কেল। নিচে লাগবা কি ভাইয়া? ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের, তাহলে এখন তুমি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মানটা বের করবা, রাইট? এটা লিখতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের এই 1 দাগ তুমি কি পাইছিলা? 19/20 না? 19/20 পাইছো না? তাহলে আমি কিন্তু এখন লিখতে পারি যে এই 1 ভাগ, এই ভাগ আর দাগ সমান কথাই, প্যারা নাই, বিষয়টা বুঝছো?
এই দাগ আর ভাগ, তাহলে এইখানে কিন্তু তুমি এই এক দাগ মানে এই ভার্নিয়ার স্কেলের এক দাগ কি পাইলা 19/20 না, এটা কিন্তু ভার্নিয়ার স্কেলের এক দাগ বা এক ভাগ কি পাইছিলা 19/20 না, তাহলে ওই এই একের সাথে কিন্তু তোমার এই 19/20টা গুণ হয়ে যাবে, এত মিলিমিটার, এত কি মিলিমিটার। ঠিক আছে, এখন তুমি এটা এই করো, তুমি গুণ করো এবং ভাগ করো, দেখবা 0.95 মিলিমিটার, শেষ। এইটুকু কে বুঝছো, আর কিছু লাগবে না তোমার। আচ্ছা এতটুকু কে বুঝছো, হাত তোলো, এটা সবগুলো সৃজনশীলে থাকবে, বলো হাত তোলো, হাত তোলো সবাই। ভাইয়ের আগে করা শেষ করতেছে আর আমি শুয়ে শুয়ে ক্লাস করতেছি। এটা তো অনেকই পারো, রাইট, থ্যাংক ইউ সো মাচ। শেষ, তোমরা পড়তে কি পারো, তাহলে কি হলো, তাহলে তুমি দেখো এখন এগুলো আগে শিখেছি। তোমার মেইন টার্গেট কিন্তু ভাইয়া কি, ভার্নিয়ার কি, ভার্নিয়ার কি বের করা বলো তো, ধ্রুবক। যে ভার্নিয়ার ধ্রুবককে আমরা জানি ভিসি দ্বারা প্রকাশ করে, তাহলে ভিসি ইকুয়াল S - X। তাহলে এস মানে কি ছিল, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের মান হুইচ ইজ কত 1, আর এক্স মানে কি ছিল ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, তার কত 0.95। এই তো শেষ। দেখছো আমার স্টুডেন্টটা পারে, দেখছো 0.05 এত মিলিমিটার। এখন পয়েন্টে আসি, এখানে একটু ঝামেলা হয়, তুমি এখানে কিন্তু প্রধান স্কেলে পার্ট পাইছে সেন্টিমিটারে, তাহলে ওরা যদি সেন্টিমিটারে পাও, ওরে জীবনও মিলিমিটার রাখতে পারবে না, ওরে সেন্টিমিটার বানাইতে হইবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবা, তোমাদের শিখাইছি যে মিলিমিটার কম সেন্টিমিটার বেশি, কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য আমরা গুণ করি, এক্ষেত্রে উল্টা ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করবো ভাইয়া, 10 দ্বারা ভাগ করবো। কেন 10 দ্বারা ভাগ করবো, তাহলে তুমি সেন্টিমিটার পাবা। কেন তুমি 10 দ্বারা ভাগ করবা, কারণ ওই যে দাগ কয়টা, এই দেখো এটা ছিল সেন্টিমিটার, এর ভিতরে দাগ কয়টা 10টা, এই জন্য 10 দ্বারা ভাগ। দাগ কিন্তু 10টা, যদি তুমি মিলিমিটার নিতে চাও তাহলে 10 দ্বারা তোমার কি করতে হইব, ভাগ দিতে হইব। তো যদি ভাগ দাও, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এই তো 0.005 পারবা না কেন, এত সেন্টিমিটার, শেষ, খেলা শেষ। আর তো খেলা নাই, আর কিছু খেলা আছে, অনেকেই তোমরা বের করছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম জানাচ্ছি ভাই তোমাদের। এখন আমাদের বস্তুটির দৈর্ঘ্য, আমি তো বুঝছিলাম যে না আমার শিক্ষার্থীরা পারে না, তাদের কি সবাই পুরো লেভেলের, কিরে বস্তুটির দৈর্ঘ্য L = M + V × VC, তাই না? এখন তুমি M এর মান কি পাইছিলা ভাইয়া, দেখো তো 9.96, V এর মান পাইছো 8 ইন্টু, তো VC এর মান পাইছো 0.005, এই হচ্ছে কিন্তু ফল, এই হচ্ছে প্ল্যান এ এর ক্লাস দেখার ফল। কইছিলাম না যে আমি করামু তোমরা তার আগে করতে পারবা, এমন জিনিস করাই লাগছে, টাইপগুলো শিখাইছি, তোমরা খালি দেখতে পারবা। থ্যাংক ইউ। তাহলে এখন তুমি হিসাব করো, দেখবো তোমার এখানে 10 সেন্টিমিটার পাবা। আমি ডাইরেক্ট হিসাব করলাম, হ্যাঁ এটাই আমাদের আনসার। পানি এইটাই হয়েছে তোমার প্ল্যান এর ক্লাস দেখার ফল। ডান, আমি আশা করছি বুঝছো। নেক্সট আছে পরেরটা দেখি কি রেখে পারো। ঘ নাম্বার, বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ননি অভিনয়ের জন্য সেরা রে, এই আপেক্ষিক ত্রুটি করতে করতে এই পর্যন্ত আইছি, 3টা টাইপ আর 4টা টাইপ, আমি দেখবো এখানে কোগ্য টাইপ লাগে। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হয়েছে 8%। যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, আমরা তো জানি ড্যাশ ±0.5 বসানো লাগে যদি পার্সেন্টেজ না থাকে, বাট এখানে আসছে, তার মানে কি এই 8%-এর তুমি ভাঙলে যেটা পাবা সেটা এখানে প্লাস মাইনাস আকারে বসবে। ইটস ভেরি সিম্পল ইয়ং ম্যান, ইটস ভেরি সিম্পল। ওকে, যদি এটাই সিম্পল হয় তাহলে তুমি দেখো, আমরা এটা একটু সলভ করি। হ্যাঁ, আমার শিক্ষার্থীরা পারে, প্যারা নাই, চিল। এখন দেখো ঘ নাম্বারে, তো ঘ নাম্বারে আমাদের আগে দেখতে হবে যে ভাইয়া তুমি দেখো এইখানে একটু অ্যান্সার 10, থ্যাংক ইউ সো মাচ অনেকে। আচ্ছা এটা কে পারবা, কও। এখন তুমি দেখো এখানে বস্তুটার কিন্তু ভালো করে তাকাও, আমরা কিন্তু গ হইতে দৈর্ঘ্য পাইছি, গ নাম্বারে কিন্তু দৈর্ঘ্য পাইছি, আর এইখানে আমরা যদি আরো একটু পড়েছি বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া যায় 8 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তার মানে তুমি চিন্তা করো যে দৈর্ঘ্য প্রস্থ কিসে থাকে, আয়তক্ষেত্রের, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাইলেই তো আমরা ক্ষেত্রফল বাড়ি করতে পারি, আর আমাদের মেইনলি ক্ষেত্রফল নিয়েই কাজ করতে হয়েছে, তো প্যারা নাই। আমাদের এখানে আর একটা জিনিস, এখানে কিন্তু 8% কিন্তু দেওয়া আছে, তুমি ভালো করে দেখো ভাইয়া, এখানে কিন্তু 8%, এইখানে আছে 8%, বাট এই 8% নিয়ে কাজ করবো নাকি উদ্দীপকে যে পার্সেন্ট, দেখো পরিমাপে 5% ত্রুটি পাওয়া যায়, এই 5% নিয়ে কাজ করতে হবে, এটা আমরা একটু পরে চিন্তা করি। ওকে, তো তুমি লিখবা যে গ হতে পাই, ফার্স্টে লেখো গ হতে পাই,
ক হতে পাই কি পাইছো ভাইয়া? বস্তুটির দৈর্ঘ্য পাইছো, বস্তুটির দৈর্ঘ্য, আহা আমরা বস্তুটির দৈর্ঘ্য কিটা পাইছি 10 সেন্টিমিটার, তাই না? লেখো 10 সেন্টিমিটার। আর উদ্দীপক থেকে তুমি কি পাইছো? লেখো উদ্দীপক হতে, এভাবেই লেখার নিয়ম। উদ্দীপক হতে বস্তুটির প্রস্থ তুমি পাইছো, তার বস্তুটির প্রস্থ কত পাইছে এনে? 8 সেন্টিমিটার। এই যে দেখো 8 সেন্টিমিটার, ফাইন। দৈর্ঘ্য প্রস্থ পাইছো, তার মানে টাচ করে তুমি ক্ষেত্রফলটা লিখে দেবা, কোনো সাউন্ড নাই। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ মানে কি? 10 × 8, আর 10 কত? 80। তাহলে তুমি যেভাবে 10-এর লাগে 8 গুণ করছো, সেমভাবে সেন্টিমিটার লাগে সেন্টিমিটার গুণ করা লাগবে না? সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কত হয়? সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা দেখো সেন্টিমিটার স্কয়ার, বুঝছো মনু? আচ্ছা, এই যে ক্ষেত্রফলটা পাইলাম, ওই যে আমাদের আপেক্ষিক ত্রুটি বাড়ি করতে বলছে না, কি জানি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%। তাহলে আমরা কিন্তু ওই পরিমাপকৃত ত্রুটিটা পেয়ে গেছি, কারণ প্রথমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কিন্তু ভাই তোমার পরিমাপকৃত ত্রুটি। কি পরিমাপকৃত ত্রুটি? এটা প্রত্যেকে জানো যে প্রথম যেটা কইরা বাই করবো এটা পরিমাপকৃত ত্রুটি, এটা। তো আমাদের কিন্তু এটা কিন্তু প্রথম স্টেপ না, এখন আমাদের প্রথম স্টেপের খেলা স্টার্ট হবে। তো প্রথম স্টেপে যেহেতু আমাদের এখানে 5% আপেক্ষিক ত্রুটি বইলা দিয়েছে, পরিমাপে 5% ত্রুটি, তাহলে এটা যেহেতু বলা আছে তার মানে এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, তাই না? এটা নিয়ে অবশ্যই কিন্তু আমাদের কাজ করতে হবে। এখন 5% কিন্তু ত্রুটি পাইছে, এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটার ক্ষেত্রে আমরা চিন্তা করবো। তা আমাদের স্টেপগুলো এখন স্টার্ট হয় নাই, তাহলে রেডি 1 2 3। এখন দৈর্ঘ্য, তাহলে তুমি লেখো তা বস্তুটির পরিমাপে 5% ত্রুটি, তাহলে লেখো দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি, তাহলে দৈর্ঘ্য বা ত্রুটি যদি হয়, তাহলে ত্রুটি হলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য কত পাইছে? 10 না? 10, তাহলে লিখবা 10 এর 5%, তাহলে 10 এর দ্বারা বোঝায় গুণ। এই গাইডে কি লেখছে ওটা পরে, আগে যেটা করি সেটা শোনো। 5/% মানে কি? 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে এক গো কাটাকাটি, 5 2 × 10, তাহলে 1 দ্বারা 2 রে ভাগ করার কথা হয় 0.5। দাও মনু, ও মনু, আচ্ছা আমার ক্যালকুলেটরটা কই? কত আছে ভাই দেখো তো। আমি গেলাম এই চ্যাপ্টারে বেসিক করি নাই, মায়ের এতদিন করছো কি? হ্যাঁ, এখন বলতেছে যে করি নাই। কি একটা অবস্থা, তোমাদের নিয়ে তো বিপদে আছি। তোমরা যদি এই প্ল্যানের ক্লাস দেওয়া মানে কি? তো আমি পড়াইতেই পারতাম, তাহলে এই ব্যাচ চালু করে আমার লাভটা কি হলো? তাহলে আমার প্ল্যানের ক্লাস দেওয়ার মানে কি? তুমি ক্লাস না দেখা রিভিশন ক্লাস করতে আসছো, লাভটা কি? কোনো লাভ নেই, এতে কোনো ফায়দা নেই। তাহলে তো আমি তো শুরুতেই ওই যে আমার শিক্ষার্থীদের ওদের আগে শেষ করাইয়া সব, এবার আমি এখন রিভিশন ক্লাস শুরু করে দিতে পারতাম না? তার লাভটা কি হলো? এই রুটিনে প্ল্যানের ক্লাস দেওয়া মানে কি? তোমার যদি তুমি বলবা যে ভাইয়া আমি আপনার কাছে অনেক আগ থেকে পড়তেছি, আমি ক্লাসগুলো দেখছি, হ্যাঁ তুমি দেখছো, তারপর ওই চ্যাপ্টারটা তোমার আবার দেখতে হবে, মানে পুরোটা না। ধরো কোনো অঙ্কে সমস্যা বা কোনো টপিকে সমস্যা বা কোনো বেসিকে সমস্যা, যদি তুমি আগে আমার ক্লাস দেখে থাকো আলহামদুলিল্লাহ, তুমি একটা লম্বা টাইম পাচ্ছ ওই অধ্যায়টাকে আর একটু ভালো করে যাচাই করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য। তুমি একটা প্রপার একটা টাইম পাচ্ছ না? এখন যদি কও যে ভাইয়া আপনার ক্লাস এই যে ক্লাস দিচ্ছেন এইসব ক্লাস এখন, মানে অনেকে এরকম বলছো যে এইসব এই কি কয় খারাপ কথাই বলছো, তোমরা এসব ক্লাস আগে দিয়েছেন, ভংসং শুরু করছেন, থাপ্পড়বাজি শুরু করছেন, তোমরা অনেকে আমাকে বলছো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আগে তোমাদের করাইছি, সেম ক্লাস আমি দিছি, তাহলে এখন ওই অধ্যায়টা পড়তে তোমার অসুবিধা কি? আমি মনে হয় বুঝতে পারলাম না। ধরো তুমি প্রথম অধ্যায় শেষ করছো ফিজিক্সে, দ্বিতীয় অধ্যায় শেষ করছো আমার ক্লাস দেখে অনেক আগে 2 মাস আগে শেষ করছো, তৃতীয় অধ্যায় শেষ করছো, চতুর্থ অধ্যায় শেষ করছো, এখন তুমি কও ভাই আমি তো শেষ করছি রিল্যাক্স, তাহলে আমি একটু ঘোরাফেরা করি, কোনো সমস্যা নাই। ঠিক আছে তুমি শেষ করছো, তাহলে তোমার ওই অধ্যায়টা রুটিন অনুযায়ী তোমার পড়তে অসুবিধা কোথায়? তাহলে তো তুমি পুরো লেভেলে চলে যাবো যদি তুমি পড়ো। এখন অনেকে পড়োই নাই, কারণ না পড়লে তো কিছু করার নাই, বুঝছো না? তো 0 পয়েন্ট কিন্তু আমাদের 5 নামলো। এবার আসি কিন্তু প্রস্থ পরিমাপে, তাহলে প্রস্থ পরিমাপে যদি তোমার কি থাকে 5% ত্রুটি, তাহলে ত্রুটি যদি হয়, তাহলে প্রস্থ পরিমাপে যদি 5% ত্রুটি হয়, প্রস্থ কত ছিল দেখো, প্রস্থ ছিল হচ্ছে তোমার 8, তাহলে 8 এর 5%, which is 8 × 5/100 করো 40, 5-এর সাথে 8 গুণ করবো 40 ভাগ হয়েছে তোমার 100, কত 0.4 আপেক্ষিক ত্রুটি পাইছি আমরা ভাইয়া, পাইছি।
কথা কও না দৈর্ঘ্য প্রস্থ পাইছি। যদি তোমার দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হলে আমরা এই ভ্যালু পাইছি। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করবা যে ভাইয়া এটা তো টাইপ 4 এর ম্যাথ, এটা তো তোমরা বুঝতেই পারতেছো, এই ভ্যালু পাইছি। এখন তুমি যেটা করবা, যেহেতু তুমি ত্রুটি পাইছো, এখন তুমি মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি ত্রুটি পাইছো, প্রস্থের ক্ষেত্রে ত্রুটি পাইছো। এখন তুমি লিখবা, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। এটা আসলে স্টেপগুলো লেখা উচিত না পরীক্ষার খাতায়, বাট তোমরা একটু লিখে রাখো, পরীক্ষার আগে একটা নজর দেখবা যে ভাই আসলে কেমনে পড়াইছিল এটা। এখন যেহেতু তুমি দৈর্ঘ্য পাইছো, তাহলে অতএব ওই দৈর্ঘ্য কি পাইছো, মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে ত্রুটি কি পাইছো, যেহেতু এখানে ত্রুটি আছে 0.5 না, তাহলে 0.5। তাহলে এখন তুমি প্রকৃত দৈর্ঘ্য বের করবা। আমার কথা বোঝো না, আমি কি বুঝেছি কও। মানে তুমি চিন্তা করো, তুমি দৈর্ঘ্য, আচ্ছা এই ত্রুটিটা এখানে লেখা উচিত না, তুমি দৈর্ঘ্য কত পাইছো 10 না, দৈর্ঘ্য কত 10 না। এখন তুমি প্রকৃত দৈর্ঘ্য বের করবা, তাহলে এই 10-এর লাগে তোমার প্লাস মাইনাস করতে হবে কি 0.5। সেটা করতাম যদি আমাদের এই 5% ত্রুটি যদি না থাকতো। তাহলে এখানে যেটা পাইছো দৈর্ঘ্যের ক্ষেত্রে পাইছো কত 0.5, এই 0.5 তুমি এখানে যোগ করে দিবা। এখন তুমি একবার যোগ করবা, একবার বিয়োগ করবা, তাহলে 10-এর লাগে 0.5 যোগ করলে 10.5। আগে যোগ করবা, আগে যোগ করবা না বিয়োগ করবা, আগে বিয়োগ করবা। 10 থেকে 0.5 বিয়োগ করলে 9.5 হতে আবার যোগ করলে, কারণ একবার যোগ একবার বিয়োগ, 10.5 পাবা। ডান, প্রকৃত দৈর্ঘ্য পাইলাম। এবার সে প্রস্থের মান আছে কত 8 না, 8 সেন্টিমিটার না। এখন তুমি প্রকৃত প্রস্থ বের করবা, অসুবিধা আছে। প্রকৃত প্রস্থ তাহলে কি হইব, এই 8-এর লাগে তোমার প্লাস মাইনাস করতে হবে কি 0.5 না ভাইয়া, তোমার যেহেতু ত্রুটি দেওয়া আছে 0.4 বের হয়েছে প্রস্থ বের করার সময়, তাহলে 0.4। তাহলে একবার কমবে, তাহলে কমলে কি হবে, মানে একবার বিয়োগ আর যোগ, তাহলে বিয়োগ করলে তোমার 7.6 হতে তুমি পাবা কি 8.4। 7.6 হতে 8.4। আমি মনে হয় বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারছি আমি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা বের করলাম, এটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। এখন সেকেন্ড স্টেপের পর তুমি জানো যে ভাইয়া এখানে কিন্তু সর্বনিম্ন দৈর্ঘ্য পাইছো 9.5, এটা সর্বনিম্ন আর এটা সর্বোচ্চ। আবার প্রস্থ সর্বনিম্ন 7.6 আর সর্বোচ্চ হচ্ছে 8.4। তাহলে এখন তুমি যারা সর্বনিম্ন পাইছো, যেমন এইটা সর্বনিম্ন দৈর্ঘ্য, এটা সর্বনিম্ন প্রস্থ, তাহলে এখন তুমি কি করবা বলো। এখন তুমি সর্বনিম্ন দৈর্ঘ্য লাগে প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল, এখন তুমি সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবা। বাস দেখো, অতএব সর্বনিম্ন ক্ষেত্রফল, তুমি জানো দৈর্ঘ্য লাগে প্রস্থ গুণ করলে তুমি ক্ষেত্রফল পাবা। তাহলে দৈর্ঘ্য কত 9.5, প্রস্থ কত 7.6, 9.5 ইন্টু 7.6। তাহলে তুমি গুণ করো, এটা গুণ করো। তো সিম্পলি যদি এটা গুণ করো কত আসে, দেখো 9.5 ইন্টু 7.6 কত আসে, দেখো তো। হ্যাঁ, 9.5 ইন্টু 7.6 72.2। যেহেতু এটাও সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার। যদি তোমার পক্ষে সম্ভব হবে লিখে দেবা, এটা ভালো। স্যাররা বুঝবে না অনেক ব্রিলিয়ান্ট, আমার এই শিক্ষার্থী অনেক ব্রিলিয়ান্ট, ও মাই গড, ওরা প্রত্যেকটার একক দিয়ে দিচ্ছে, অনেক হিউজ মেধাবী, মানে তোমার 10 মার্কের পরিবর্তে 15 মার্ক দিবে। হ্যাঁ, এরকম। তো এবার আসি গেল এটা। এরপরে আমাদের এখন সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ দৈর্ঘ্য কত এইটা, সর্বোচ্চ প্রস্থ কত এইটা। তাহলে তুমি এখন যেটা করবা, অতএব সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলটা কি হইব, সর্বোচ্চ আছে কত দৈর্ঘ্য 10.5 আর 8.4, তাহলে 10.5 ইন্টু 8.4। তাহলে তুমি ভাইয়া গুণ করে দাও, তুমি যদি গুণ করো 88.2 পাবা, 88.2 সেন্টিমিটার স্কয়ার। ডান, এটা কিন্তু আমাদের থার্ড স্টেপ। এবার আছে কিন্তু ফোর্থ স্টেপ, চতুর্থ স্টেপ। তো আমাদের মোটামুটি ভাবে ফাইনালি পাইলাম ক্ষেত্রফল পর্যন্ত। আমাদের মেইন কাজ করতে বলছে ক্ষেত্রফল নিয়ে। এখন তোমার চূড়ান্ত ত্রুটি, তাহলে সর্বনিম্ন একটা চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ একটা চূড়ান্ত ত্রুটি। এখন দেখো, অতএব সোজা ভাই, ফাও প্যারা দিয়ে লাভ নাই, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তা যেই চূড়ান্ত ত্রুটিকে আমি বলছি মডুলাস দিয়ে প্রকাশ করবা, কিন্তু সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এইখানে যে মানটা 7.72.2, কিন্তু বিয়োগ করতে হবে কার লাগে, তুমি যে প্রথমে যে ক্ষেত্রফলটা পাইছে কত 80, এই 80টা কিন্তু বলছিলাম পরিমাপকৃত ত্রুটি, ও কিন্তু হ্যাডাম, ওর কিন্তু হ্যাডাম আছে। এই হ্যাডামটা দেখো, এই 80 থেকে
আমার এই সর্বনিম্নটা বিয়োগ করতে হবে 72.2। মডুলাসের কাজ কি, যদি মাইনাসও রেজাল্ট আসে কিন্তু সেটা মাইনাস না প্লাস তোমার দিতে হবে, বুঝছো বিষয়টা? তাহলে তুমি দেখো 7.8 কিন্তু এটা কি ছিল, মেনলি ক্ষেত্রফল না, তাহলে সেন্টিমিটার স্কয়ার তুমি লিখে দিতে পারো। এবার আসি কিন্তু সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই সেম ভাবে ওই হ্যাডাম 80 থেকে তোমার 87.2 বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে ভাইয়া এক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে, কিন্তু তুমি মাইনাস লিখতে পারবা না, তোমার -8.2 আসবে, কিন্তু তোমার শুধু 8.2 সেন্টিমিটার স্কয়ার কিন্তু লেখা লাগবে। শেষ, এটা কিন্তু আমাদের 4th স্টেপ, খেলা শেষ। এখন তুমি বলবো যে ভাইয়া বাকি আছে কি, ওই যে বাকি তোমাকে যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে, আপেক্ষিক ত্রুটি। এখন তুমি আপেক্ষিক ত্রুটি বের করো, অতএব লেখো আপেক্ষিক ত্রুটি, ফাইনাল এটা তো আপেক্ষিক ত্রুটি তোমরা তো সূত্রই জানো যে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল সূত্র কি, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি ইন্টু হচ্ছে 100%। তুমি বুঝছো? এখন পরিমাপকৃত ত্রুটি কেটা, ওই হেডামালা যে প্রথমে যারা বের করছো 80, ও এনে থাকবে। চূড়ান্ত ত্রুটি কেটা ভাইয়া, এই সর্বনিম্ন মানে এই যে চূড়ান্ত ত্রুটি তুমি যে বের করছো এর ভিতরে যার পাওয়ার বেশি, যার মান বেশি, মান কার 7.8 বড় না 8.2 বড়, বড় কে, বড় কিন্তু তোমার 8.2, তার মানে ওরে নিতে হবে, কারণ নিতে হবে, ওরে নিতে হবে, যে বড় ওই চান্স পাবে। তাহলে 8.2, এই যে 8.2, এমনিতে বড়রাই চান্স পায় বেশি, ছোটরা একটু পিছায় থাকে, তাই না? এই যে এখন তুমি এটা দ্বারা এটা ভাগ করে 100 দ্বারা তুমি গুণ করবা, তাহলে তুমি দেখবা 10.25% তোমার নামছে। এখন এখানে আমাদের কিন্তু শেষ, কিন্তু আমাদের একটা কোশ্চেন কিন্তু অ্যাড করছিল এখানে, বলছিল কি ক্ষেত্রফলের গ্রহণযোগ্যতা, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্যতা আপেক্ষিক ত্রুটি 8% হওয়ার কথা, বাট আমাদের কিন্তু 8%-এর আপেক্ষিক ত্রুটি কিন্তু 8%-এর কিন্তু বেশি হয়েছে, সেটা বুঝছো? তাহলে ওই যে 8%-এর কথা বলছে ওইটা কি হয়েছে, হয় নাই, তার মানে ওই লাইনটাই লাগবা যে 8%, ওটা লাস্টে লিখে দেবা যে গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্যতা হবে না, কারণ সিম্পলি তুমি বোঝো এটা লাস্টে বলতে এর আগে আরো লাইন আছে, তুমি ওইটা দেখে যা বলছে ওইটা দেখে লাস্টে কিন্তু এটা লিখে দেবা যে গ্রহণযোগ্যতা হবে না। কেন, ওরা বলছে 8%-এর কথা, কিন্তু আমাদের বের হয়েছে কিন্তু 10.25%, তো এই জন্য এটা কিন্তু বেশি, ওইটার চেয়ে কিন্তু অনেক বেশি, এই জন্য কিন্তু এটা গ্রহণযোগ্যতা হবে না। আন কও বুঝছো কি বোঝো না? তুমি দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, সব কিছু থেকে তুমি বলবা যে ভাইয়া পানি পানি কিনা, কাও 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 ভাইয়া। টাইপগুলা কি টানা মুখস্থ করবো? টাইপগুলা না, স্টেপগুলা, যে ভাই টাইপ নাম্বার 3-তে আমার স্টেপ আছে 3টা টানা মুখস্থ, টাইপ নাম্বার 4-এ 4টে স্টেপ আছে টানা মুখস্থ, আবার যে কটা লাইন আমি মুখস্থ করতে বলি টানা মুখস্থ, কারণ ওই নামতা ভাবে বললে ও কোনো কামে হইবে না। ধরো সাপোজ নর্মালি তুমি দেখো, তুমি 2 মাস আগে যদি আমার ওই ক্লাস দেখে থাকো, তুমি দেখছো না যখন আবার আমার নিউ ক্লাস দেখতে গেছো তোমার কাছে নতুন লাগছে, তোমার মনে নাই, কিন্তু স্টেপগুলো কিন্তু মনে নাই, ম্যাক্সিমাম আমার কিন্তু মনে নাই, আউলাইছো না? মানে যখন আমার ওই ক্লাস ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস, তুমি কিন্তু তোমার কিন্তু আবার প্রথম অধ্যায় ক্লাস কিন্তু দেখা লাগছে, তার মানে জিনিসটা কি, জিনিসটা এটা বোঝায় তুমি যতই ভাইয়া টাইপ শেখো, নামতা শিখলে ওই টাইপ শেখার কোনো মানি নেই, ডাইরেক্ট মুখস্থ, টাইপ ডাইরেক্ট মুখস্থ, স্টেপগুলো ডাইরেক্ট মুখস্থ, শেষ, আর কোনো কথা নাই। বলো, দিল থেকে, মন থেকে, অন্তর থেকে বলবা ভাইয়া, বুঝছো কিনা? ভাইয়া আজান দিতেছে, দিক সমস্যা নাই, কোনো ব্যাপার না, আমরা একটু করতে থাকি, দেখি কতক্ষণ পর্যন্ত আগানো যায়, আমরা করি, আগে করতে থাকি। পানি থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, ডান, আমাদের তাহলে সৃজনশীলটা শেষ, এগুলোই আসবে। নেক্সট আছে পরেরটা, বরিশাল বোর্ড 2025। আচ্ছা এটা আমরা করব, এটা আরো সোজা, কিন্তু দাখিল পরীক্ষা মাদ্রাসা বোর্ডেরটা একটু করি, একটু দেখি কি পেজ গিয়েছে মাদ্রাসা বোর্ডে। মজা পাবা না যে মাদ্রাসা বোর্ডে আরো ইজি, দেখবা এটা দাখিল পরীক্ষাতে আসছে, বিষয়টা বুঝছো? এবং এটার ক্ষেত্রে একটু দেখো, পরীক্ষাগারে ইফাজের ব্যবহৃত সিলিন্ডারের একটা আয়তন দিছে, এই সিলিন্ডারের আয়তন কিন্তু 250 সিসি,
আর অনেকে বলবে ভাইয়া 250 সিসি, সিসি সেন্টিমিটার, সিসি মানে কি, কি বুঝাইছে? সেন্টিমিটার কেউ বুঝেছে, কি বুঝেছে বলো? এটা এটা মানে হচ্ছে ভাইয়া 250 ঘন সেন্টিমিটার, ওই সেন্টিমিটার কিউব। এই আর কিছুই না, এক সমান কথাই, আর কিছু না। এখন তুমি দেখো নর্মাল ভাই, তোমার ব্রেন দিয়া চিন্তা করো, আমি তোমাদের শিখাইছি ভাই মিটার মিটার বা সেন্টিমিটার। ধরো সাপোজ সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে তুমি জানো সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার গুণ করলে তুমি জানো সেন্টিমিটার কিউব। জানো কি জানো না? তাহলে যদি তোমার সেন্টিমিটার কিউব থাকে তার মানে এটা বোঝায় ভাইয়া তোমার আয়তনের কথা বলছে, আয়তন দেওয়া আছে। যদি তোমার সেন্টিমিটার স্কয়ার থাকে তার মানে বুঝতে হবে এটা উদ্দীপকের ক্ষেত্রফল নিয়ে কথা বলছে। তাহলে তুমি পাইছো না, টের পাইছো যে ভাই এটা কিন্তু আয়তন। ওটা তো বইলেও যাচ্ছে আয়তন। তো এটাই, আর কিছুই না। তো অনেক সময় বলবে, অনেক সময় বলবে না, তোমার বুঝতে হবে। ওকে, দ্য সিলিন্ডারের কথা বলছে। এখন সিলিন্ডারের এখানে তোমার হইতেই পারে সিলিন্ডারের সূত্র এখানে অ্যাপ্লাই করাই লাগতে পারে, যেটা কিন্তু তোমরা পরিমিতিতে শিখছো, যে সিলিন্ডারে এখানে যে সূত্র যা আছে তোমরা কিন্তু শিখছো না কি না বলো? সিলিন্ডারের আয়তন ওই যে π/4 d² মুখস্থ, এগুলো মুখস্থ ছাড়া তুমি পারবা না। এগুলো যতই নামতে করে পড়ো কোনো কাজে আসবে না। আচ্ছা, সিসি, ছি রে ননি, ছি। এবার দেখো আমরা ঘ নাম্বারটা দেখি। পরীক্ষাগারে ইরফানের ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। ভাইয়া ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, তবে দেখতে হইব ভাইয়া পরীক্ষাগারে ইরফানের। এখন তুমি পরীক্ষাগারে তুমি দেখো, এখানে ফার্স্টে দেখো ব্যাসের ভিতরে প্রধান স্কেলে পাঠ। ওয়াও, এই প্রধান স্কেলকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, ভার্নিয়ার সমপতনকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করে। তাহলে এম ভি ভিসি এগুলো থাকে কোথায়? স্লাইড ক্যালিপাসে। তো স্লাইড ক্যালিপাসে ব্যাসের সূত্র কি? ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। শেষ, খেলা শেষ, গ নাম্বার শেষ। বুঝো না বিষয়টা? তুমি লিখবা কি শুধু যে উদ্দীপক হতে, এটা লিখবা যে উদ্দীপক হতে, কি লিখবা? যেহেতু এটা ব্যাস, যে প্রধান স্কেলে পার্ট লিখবা বাংলায়, প্রধান স্কেলে পার্ট সেটা কি? এম ইকুয়াল 88 মিলিমিটার। ভার্নিয়ার সমপতন হুইচ ইজ ভি 32, ভার্নিয়ার ধ্রুবক হুইচ ইজ ভিসি, তার মানে কত? তোমার হচ্ছে 0.002, যেহেতু এখানে সেন্টিমিটার আছে তার মানে সেন্টিমিটার। বুঝছো? অ্যান্ড পয়েন্টে আসি। এখন 1 সেন্টিমিটার আছে, তোমার মেইনলি মিলিমিটার তুমি রাখতে পারবা না, এটাকে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে কম থেকে বেশি, কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে গুণ করি, এই ক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। তার মানে 88কে আমি 10 দ্বারা ভাগ দিব, তাহলে কিন্তু আমি সেন্টিমিটারে পাবো 8.8 সেন্টিমিটার। ডান। এখন আমাদের বলছে ব্যাস কত, হুইচ ইজ তুমি লিখতে পারো ব্যাস, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো, ডি ইকুয়াল হোয়াট। এখন তুমি লেখো ঠান্ডা মাথায় ভাইয়া, তখন কি লিখবা? যে আমরা জানি, এটা কিন্তু স্লাইড ক্যালিপাস। তো স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে যে ব্যাস বা ব্যাসের যে সূত্রটা, ব্যাস কমা ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে দেখো মানগুলো বসো। এম এর মান আছে কিন্তু 8.8, বি এর মান আছে তোমার 32, ইন্টু ভিসির মান আছে কিন্তু তোমার 0.002। আহা ননি, এখন তুমি গুণ করো এটা যোগ করো, তাহলে তোমার এখানে 8.864 এত সেন্টিমিটার তোমার চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার। কি এতে জন্মের সোজা? পারবা না, সোজা না। ডান, বুঝছো? এটা তুমি বুঝছো? অসুবিধা আছে নি? কঠিন লাগতেছে? বলো ভাইয়া যে ভাইয়া আমার অনেক কঠিন লাগতেছে ভাইয়া, পারতেছি না, প্লিজ আপনি আমাদের উপর এরকম অত্যাচার করবেন না ভাইয়া। আমরা কি, আমি বুঝলাম না আপনি আমাদের উপর আসলে কি করতে চাচ্ছেন, এটা বুঝতেছি না ভাইয়া। ভাইয়া প্লিজ এটা করেন না, এটা বলবো না। আচ্ছা, এবার দেখো আমরা ঘ নাম্বার শেষ, আর কিছু লাগবে না। ঘ নাম্বার দেখো, গাণিতিকভাবে উল্লিখিত সিলিন্ডার দুটির আয়তনের তুলনা। ওয়াও, সিলিন্ডার দুটির আয়তনের তুলনা, তার মানে পরিমিতির ম্যাথ করতে হইবে। কিরকম? তুমি এনে দাও, এনে কিন্তু দুইটা জিনিসটা কথা কইছে, এনে একটা উচ্চতা দিয়ে দিচ্ছে, উচ্চতার একটা, ব্যাসের একটা, তার মানে মোটামুটি দুইটা। তো দুইটা সিলিন্ডার দুটির আয়তনের তুলনা, মানে এটা দ্বারা বোঝায়, শোনো
এই যে এইটা গেছে তোমার ঘ নাম্বারের ক্ষেত্রে, আর নিচেরটা আমাদের এখন একটু কাজে লাগাইতে হবে। নিচেরটা এই যে উচ্চতা, এটা আমরা কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে চিন্তা করবো। নর্মালি গেস করো, তুমি একেবারে ঠান্ডা মাথা চিন্তা করো, এটা প্যারা নাই কিছু। উদ্দীপকে কিন্তু একটা সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, লেখো উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে কিন্তু তোমার একটা সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। তাহলে সিলিন্ডার এই সাসমিয়া, তো এই সিলিন্ডারের একটা আয়তন আছে। তো আয়তন কি আছে? 250 সিসি। তার মানে কি 250 সেন্টিমিটার কিউব। তার মানে আয়তন একটা পাইছি। এখন আরেকটা বাইর করলেই হয়, আর কিছু লাগে না। আরেকটা বাইর করলেই হয়। আর একটা সিলিন্ডারের এই যে যেটা দেওয়া আছে না, একগর তুমি আয়তন বাড়ি করবা। এখন সিলিন্ডারের আয়তন তো তোমরা জানো 4 বাই, অর্থাৎ একটু চিন্তা করো যে π/4 d স্কয়ার h। তোমরা জানো সিলিন্ডারের আয়তন যদি বের করতে চাও π/4 d স্কয়ার h, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি চিন্তা করো মনে মনে অঙ্ক করার আগে, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমার ডি এর মান লাগবে আর এইচ এর মান লাগবে। ডি মানে কি ভাইয়া? এই ডি মানে কি? ব্যাস। ডি মানে কি? ব্যাস। ডি মানে কি? ব্যাস। আর এইচ এর মান কিন্তু তোমার লাগবে। তাহলে শোনো, তুমি ডি মানে ব্যাস, এটা কিন্তু এই যে ব্যাস, এই ব্যাস কিন্তু ভাই তুমি পাইছো গ হইতে। তাহলে দেখো গ হতে বুঝছো, কিন্তু তুমি কিন্তু ব্যাস পাইছো, যে ডি যেটা লাগবে। তাহলে ব্যাস গ হতে পাই কি? ব্যাস ডি ইকুয়াল, যেহেতু ছোট হাতে ডি দিছি, তাহলে গ থেকে কি পাইছি দেখি? 8.864 গেল এটা। এরপর লাগবে আমাদের এইচ মানে উচ্চতা। তাহলে এইচ দেখো এখানে কিন্তু উচ্চতা কই দিয়েছে, ওয়াও, লাইক উচ্চতা মানে কি? এইচ। এখন বলো তো সূত্র কি হইবে? যেহেতু এখানে প্রধান স্কেলে পার্ট আছে, কোনো অসুবিধা নেই। উচ্চতা বলুক, ব্যাস বলুক, দৈর্ঘ্য বলুক, সূত্র একটাই, m + v * vc। m + v * vc, দাঁড়াও, m প্লাস, এটা সূত্রটা কি হবে? m + v * vc। এখন অনেকে বলবো ভাইয়া এই সূত্র বসালে তো রেজাল্ট সেম আসার কথা না। এখন এই উচ্চতা, এই লাইনের কথা চিন্তা করতে হবে, যে এই লাইনে তোমার এই যে প্রধান স্কেলে পার্ট, যেটাকে আমরা m ধরছি, কত? 92 মিলিমিটার আছে। ভার্নিয়ার সমাপতন হুইচ ইজ v 44, ভার্নিয়ার ধ্রুবক হুইচ ইজ vc 0.002, এন আছে সেন্টিমিটার। তার মানে এটারও সেন্টিমিটার বানাইতে হবে। 92 তুমি 10 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি ভাইয়া সেন্টিমিটার পেয়ে যাবা। তোমার 9.2 আসবে, 9.2 এত সেন্টিমিটার। বাস, এখন তুমি মানটা বসাও ভাইয়া, বসাও। এম এর মান আছে কিন্তু 9.2 প্লাস ভি এর মান আছে কিন্তু 44, বিসির মান আছে কিন্তু 0.0022। এখন এটা মান আসছে কত দেখো, এন আসছে তোমার 9.288 সেন্টিমিটার। শেষ। তার মানে তুমি এইচ এর মানটাও পাইলা। আহা, এখন তুমি লেখো অতএব সিলিন্ডারের আয়তন। তোমার টার্গেট কি এখন? সিলিন্ডারের আয়তন বের করো না? তাহলে লেখো অতএব সিলিন্ডারের, সবই পাইছো, আর কি লাগে ভাই? মানে সোজা কথা, উদ্দীপকে একটা সিলিন্ডারের আয়তন আছে না, অজ্ঞর লাগে। এখন এইখানে যত ইনফরমেশন আছে সেটা দিয়ে একটা সিলিন্ডারের আয়তন বের করবা। এবার দুগ্গ কম্পেয়ার করবা, আর কিছু না। তাহলে সিলিন্ডারের আয়তন আমরা কিন্তু জানি, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? π/4 d স্কয়ার h। মুখস্থ করো, π/4 d স্কয়ার h, π/4 d স্কয়ার h। পাইয়ের মান কত? 3.14164। পাশাপাশি আছে কিন্তু গুণ। ডি মানে কিন্তু তোমার ব্যাস 8.864, এটার মাথায় কিন্তু স্কয়ার ইনটু এইচ। হ্যাঁ ইয়ং ম্যান, এইচ এর মানটা কত? 9.28 এর মতো হবে, তাই না? এই যে দেখো 28। তুমি ফার্স্ট এটাকে স্কয়ার করবা, দেন প্রত্যেকটার সাথে গুণ করে 4 দ্বারা তুমি ভাগ দিবা। সো অলমোস্ট আমি বলতে পারি 573.16 পাবা। ভাইয়া আয়তন বের করছো, আর পুরোটাই সেন্টিমিটারে কাজ করছে। আয়তনের ক্ষেত্রে ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব তুমি দিতে পারো। এটা দিলে স্যারা বুঝবে ও আমার এই ছাত্রটা অনেক ব্রিলিয়ান্ট, ওর মেধা প্রচুর, হিউজ লেভেলের। এখন আসি কইছে কি? গাণিতিকভাবে উল্লেখিত সিলিন্ডার দুটির আয়তনের তুলনা গাণিতিকভাবে। তো আমরা কিন্তু উদ্দীপকে ছিল কিন্তু 250 ঘন সেন্টিমিটার, আর এখন আমরা পাইছি 573, অনেক বড় না? তাহলে তুলনা করতে বলছে, তুলনা করতে বললে মাঝে মধ্যে তোমার বিয়োগ করা লাগে। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু লিখতে পারো যে আসলে কতটুকু বড়। তুমি চিন্তা করো, এখন এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু দুইটা জিনিস, এই যে এইখানে যে সিলিন্ডার আয়তনটা দেওয়া আছে, এটা কিন্তু ইফাজ আর ইরফান দুইজন। আর এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে ইরফানের। তাহলে তুমি নর্মালি গেস করো
যে ইফাজের সিলিন্ডারের আয়তনের চাইতে ইরফান মানে এই যে বর্তমানে যেটা আমরা বের করছি ওটা বেশি না? তাহলে তুমি লেখো ইফাজের, অতএব ইফাজের সিলিন্ডারের আয়তনের চেয়ে ইরফানের আয়তন কতটুকু বেশি? ইরফানের আয়তন কতটুকু বেশি বলো তো? আর কতটুকু বেশি এটা বের করার জন্য আমাদের এই 500 যেটা মান বড় 573.16, এটা থেকে তোমার কত নাম ছিল? ওই যে ইফাজের কত ছিল? 250। তাহলে 250 তুমি বিয়োগ করো ভাইয়া, বিয়োগ করো। তা বিয়োগ করলে কত পাও তুমি বলো? বিয়োগ করলে তুমি কত পাও মোটামুটি ভাবে? এখানে 323.16, তাহলে লিখে দাও আমি ছোট করে 323.16। এত বড় বা বেশি, এত বেশি, বড় না বা বেশি দিতে পারো। এত বেশি, বেশি দিলেও হয়, বড় দিলেও হয়। এই শেষ, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড কও এটা কে কে বুঝছো ভাইয়া? বলো কে কে বুঝছো, কে কে বুঝছো, কে কে বুঝছে? আমার অনুরোধ থাকবে, আমার তোমাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে। এটা আমি অনুরোধ করছি, আগের ব্যাচগুলোতেও করতাম, এখনও তোমাদের কিন্তু করতেছে, যে ভাইয়া আমার ওই প্ল্যান এর ক্লাস না দেখে এই ক্লাস তুমি দেখলে তুমি কিচ্ছু বুঝবা না। আমার অনুরোধ থাকবে, আমি তোমাদের প্ল্যান এর এই প্রথম অধ্যায় সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝাই দিছি, 4টা টাইপ এমনভাবে বুঝাইছি যে কোনো শিক্ষার্থী, যতই তুমি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী হও, আমি দেখছি যে প্রথম অধ্যায়টা এক একজনে অনেক কঠিনভাবে শিখায়, কিন্তু আমি ওই পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে পারি যে তোমাদেরকে কতটা যে ইজি কইরা দিছি যা বলার বাইরে। সবাই দেখছি প্রথম অধ্যায়টা অনেক কঠিনভাবে শিখায়, তুমি দেখো তোমার মাথার মধ্যেই ঢুকবে না, কিন্তু তোমাকে সেখানে আমি টাইপ ভিত্তিকভাবে সুন্দর করে গুছিয়ে দিছি, তোমরা সেই ক্লাস দেখো না। এটা আসলে আমাকে আজকে হতাশ করলাম, আফসোস, বড় একটা আফসোস নিয়ে মানে বুক ভরা দুঃখ নিলাম, বোঝো না বিষয়টা। তো চাইছিলাম যে আজকে দেখি যতক্ষণ লাগে, এখন তোমরা ক্লাসই দেখো না ভাইয়া, তাহলে সেক্ষেত্রে ক্লাস করায় লাভ কি কও? বুঝছো? এখন এখানে কথা আছে, বুঝছো কেন? রনি ইসলাম, কেন এটা কোন জায়গা দিয়ে ভুল হয়েছে বলো? যে ভাইয়া আমার এখান থেকে ভুল হয়েছে বলো, কোন জায়গায় দিয়া? বিষয়টা তুমি বুঝো, আমি বুঝাই। সিলিন্ডার দুইটার আয়তনে তুলনা করতে বলছে। এই যে সিলিন্ডারটা যেটা 250 সেন্টিমিটার কিউব, এটা কিন্তু ইফাজের ডালে, আর এখন যেটা আমরা বাইর করছি এটা ইরফানের ডা। তাহলে ইফাজের চাইতে ইরফানের ডা বেশি না, বড় না? এই তো বলেছি কোন দিয়া বলো যে ভাইয়া হিন্দে বলেছে, কিছু বলবা? ওকে ওকে, নেক্সট আসছি পরেরটা, আমরা একটু পরেরটা দেখি। হ্যাঁ আচ্ছা, মাদ্রাসা বোর্ডে আরও একটা আসছে, এটাও আমরা একটু করি, যেহেতু তোমরা বলছো যারা মাদ্রাসা বোর্ডে আসছো আমাদের রিফাত ভাই কোনো গুরুত্বই দেয় না। দেখো গুরুত্ব দেয় না, দেখো জাস্ট তুমি দেখো। ওকে, ফার্স্ট তুমি দেখো ভাইয়া বলছে কি এটা স্লাইড দিচ্ছে 4, এটা দা ক্রস হবে ভাইয়া। স্লাইড ক্যালিপারের সাহায্যে একটা গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলে বাট, প্রধান স্কেলে বাট আছে, ভার্নিয়ার সমাপতন, এটা স্লাইড ক্যালিপার, তুমি তো বুঝতে পারতেছো। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, নুন অঙ্ক আছে। আচ্ছা, গ নাম্বার বলছে কি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা নির্ণয় করো। এত কষ্ট কোথায় রাখবো? ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা তুমি দেখতে পারতেছো, এটা স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে তুমি ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা ওই যে দুইটা সূত্র জানো না, একটা হচ্ছে তোমার ভিসি ইকুয়াল এস মাইনাস এক্স এই ক, আর একটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন, অ্যান্ড ক কোনটা হইবে? অবশ্যই এইটা, কারণ এইটার মধ্যে এন আছে, আমাদের এন এর মানে চাইছে যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, সেটাকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এই এন এর মানে কিন্তু আমাদের বের করতে বলছে। সিম্পল ইয়ং ম্যান, সিম্পল। তার মানে আমরা যদি ধরো সাপোজ আমরা এন এর মান বের করবো, তাহলে আমাদের বিসির মান লাগবে। বিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক এন আছে, এই যে ভার্নিয়ার ধ্রুবক, ওয়াও, বিসি আছে। এবার এস মানে কি বলতো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এখন তুমি চিন্তা করো, হ্যাঁ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এস মানে তো প্রধান স্কেল, সবই জানো শেষ।
দেখছো মাদ্রাসা বোর্ডে কতটা ইজি হয়। তুমি লেখো যে উদ্দীপক হতে তুমি শিওর যে ওই ভিসি ইকুয়াল এস বাই এন ওই সূত্র বসানো লাগবে। ওখান থেকে তুমি বাইনারি স্কেলে মোট ভাগ সংখ্যা মানে এন এর মান তুমি বের করবা, তাহলে বিসির মান লাগবে আর এস এর মান লাগবে। তাহলে উদ্দীপক হতে তুমি ভার্নিয়ার ধ্রুবক পাইছো, ভার্নিয়ার একটা ধ্রুবক পাইছো, তাহলে ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করতে পারি 0.1 মিলিমিটার। ওকে, এরপর আসে কিন্তু তোমার কি এস। এস মানে কি প্রধান স্কেলের পার্ট। তোমরা জানো এটা কিন্তু প্রধান স্কেলের পার্ট না, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে তুমি লেখো অতএব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তাহলে যেটা আমরা জানি যেটাকে এস দ্বারা প্রকাশ করে উইচ ইজ 1 মিলিমিটার, এটা ফিক্সড। এটাও মিলিমিটার, প্যারা নাই দাদা, চিল। তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এবার লাগবে আমরা জানি কি জানো যে ভাইয়া বিসি ইকুয়াল এস বাই এন। তাহলে তোমার টার্গেট কি এখান থেকে কোনটা বের করা? এনটা বের করা, কারণ বলছে না বাইনারি স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে এন যেটা বের করা তুমি মান বসাও। বিসির মান আছে কত? 0.1, এস এর মান আছে কিন্তু 1, আর গুণ করো, তাহলে বা 0.1 এর সাথে তুমি এন গুণ করবা, আর একের নিচে এটা মনে মনে এক চিন্তা করো, এক একে এক। তাহলে বা তুমি এনটাকে রাখো, 1 যাবে উপরে, এটা গুণ অবস্থা আছে, ওই বসে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে যে এই 1 কেরে তুমি 0.1 দ্বারা ভাগ করো, 10 নামবে, 10, এই যে 10 শেষ। এখন তুমি লিখতে পারবা না, অতএব তুমি বাংলাটা লিখে দিও। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হয়েছে 10, এই বাংলাটা লিখে দেবা, এটাই আমাদের অ্যান্সার। শেষ। থ্যাংক ইউ সো মাচ, অনেকে তোমরা বের করছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ইয়ং ম্যান, থ্যাংক ইউ। তোমরাই তো ভবিষ্যৎ। তোমরা পারবা না কেন? পারতে হবে তোমাদের। পারিব না এই কথাটা আর বলবো না। দেখো, উদ্দীপকের আলোকে গোলকটির আয়তন নির্ণয় করো। ওয়াও, ফাইন ভাইয়া, গোলকের কথা বলছে, তো গোলকের আয়তনের সূত্রকে কে জানো বলো? সিলিন্ডারের আয়তনের, এর আগেটা কিন্তু ভাইয়া সিলিন্ডার ছিল, আর এটা আছে কিন্তু তোমার গোলক। তবে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তার মানে সোজা কথা, তোমার যদি আয়তন বাড়ি করতে বলে সূত্র এটা বসানো লাগবে 4/3 পাই আর কিউব। সাইডে একটু রাখি। এবং এই আয়তন স্ক্রু গজে পরিমাপ করলে কোন ক্ষেত্রে পরিমাপ নিখুঁত হবে? স্ক্রু গজে যদি তুমি মাপো মানে কোন ক্ষেত্রে পরিমাপে? আচ্ছা, আগে আমরা যদি এই আয়তনটা আমাদের কিন্তু বের করতে হবে, আমাদের এই আয়তনটা কিন্তু বের করতে হবে। তাই আমাদের যদি এই শোনো, আমরা যদি এই আয়তনটা বের করতে চাই, আমাদের কি লাগবে? পায়ের মান আমরা জানি, আর এর মানটা লাগবে। আর মানে কি? ব্যাসার্ধ। আর মানে কি ভাইয়া? ব্যাসার্ধ। ওকে, তো ব্যাসার্ধ তুমি কোথা থেকে পাবা? ব্যাসার্ধ তুমি কিন্তু ব্যাস থেকে ব্যাসার্ধ পাবা। কথা লজিক আছে কিনা বলো? ব্যাস থেকে, অর্থাৎ সোজা কথা, তুমি যদি ব্যাসার্ধ বাড়ি করতে চাও, আর এর মান বাড়ি করতে চাও, তোমার ব্যাস লাগবে, উইচ ইজ ফিক্সড। তাহলে ব্যাস মানেই তো সূত্রের ভিতরে তো ব্যাস আছে, ব্যাস ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি। আচ্ছা, তোমরা জানোই এটা কি আহামরি তেমন কিছু, এটা তো সোজাই তাল গাছে এটা। তুমি ব্যাস বের করতে পারবে না? তুমি জানো ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, ডি ইকুয়াল স্লাট কেলি ব্যাস আছে, তাহলে এম প্লাস ভি ইন্টু বিসি। এত শুধু তুমি জানো, আর এম প্লাস ভি ইন্টু বিসি সবগুলো মান তো দেওয়াই আছে। তাহলে আবার কি কাহিনী? কোনো কাহিনী নেই। তো আমরা একটু সিরিয়ালে আসি ভাইয়া। আমরা গোলকের আয়তন বের করবো, পরে আমরা চিন্তা করবো, বাট আমরা গোলকের আয়তনটা বের করবো। তো বের করার জন্য আমরা জানি ব্যাস আগে বের করা লাগবে, সেখান থেকে ব্যাসের, তো তারপর আমরা আয়তনে শিফট হবো, একটা সিরিয়ালি আমরা যাবো। তো ফার্স্ট আমাদের টার্গেট ব্যাস। তো ব্যাস বের করার জন্য সূত্র কোনটা বসবে? যে ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভি, সেটা ফিক্সড। তাহলে দেখো এম এর মান আছে কিনা, লাখো উদ্দীপক হতে আমরা দেখতেছি। উদ্দীপক হতে এম মানে কি বলো? এম মানে কি? প্রধান স্কেলের পার্ট। দেখো, প্রধান স্কেলের পার্ট আছে 2 সেন্টিমিটার। ওকে, তারপর ভি মানে ভার্নিয়ার সমাপতন কত হচ্ছে? 4 আছে। ও ভিসি, মাই গড, কত? 0.1 মিলিমিটার। ফাইন। এরপর তোমার এখান থেকে ব্যাসটা বের করতে হবে। ব্যাস মানে কিন্তু ডি ইকুয়াল সূত্র জানো এম প্লাস ভি ইন্টু ভিসি। তবে এখানে কত আছে ভাই? এন সেন্টিমিটার, এন মিলিমিটার। ঝামেলা আছি ভাই, ওরা আসলে আমি যেটা মনে করতেছি, ওরা আসলে ঝামেলা আসলে থাকতে পারে না। এটা সেন্টিমিটার আছে, তাহলে মিলিমিটার তুমি রাখতে পারবে না, ওরে তাই না সেন্টিমিটার বানাইতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার, কম থেকে বেশি দিকে যাওয়ার জন্য বাস্তবে গুণ করে এক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। তার মানে 0.1কে তুমি কত দ্বারা, যেহেতু দাগ করা 10টা, 10 দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি মিলিমিটারে পাবা। তাহলে তুমি যদি ভাগ দাও 0.01 সেন্টিমিটার। ওকে ইয়ং ম্যান, ওকে ফাইন। দেখো, এম এর মানটা আমরা পেয়েছি 2, কারণ এম সেন্টিমিটার, সবই সেন্টিমিটার। ভি এর মানটা 4 ইন্টু ভিসি 0.01,
তার মানে তুমি যদি হিসাব করো তুমি এখান থেকে আলটিমেটলি কত পাবা, এখান থেকে 2.04 সেন্টিমিটার তুমি পাবা। পেলাম আমরা, তার মানে আমাদের মিশন, ফার্স্ট মিশন ডান, কমপ্লিট। সেকেন্ড মিশন, ব্যাস যেহেতু পাইছি ব্যাসার্ধ বের করবো, এটা মিশন ভাইয়া, এগুলো বুঝতে হবে, না বুঝলে চলবে না। এখন দেখো সেকেন্ড মিশন, তাহলে সেকেন্ড মিশনে আমাদের টার্গেট কি? সেকেন্ড মিশনে আমাদের টার্গেট হচ্ছে কিন্তু ভাইয়া ব্যাসার্ধ বের করা। এই যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যেটাকে আর দ্বারা প্রকাশ করে আমরা জানি, ব্যাসের যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে তো ব্যাসার্ধ পাও, সিম্পল। তাহলে ব্যাস কত পাইছো? 2.04, এটাকে 2 দ্বারা তুমি ভাগ দাও, তাহলে কত পাবাই নে? এটা তুমি মোটামুটি পাবে 1.02 পাবা, 1.02 এত সেন্টিমিটার। বাস ব্যাস পাইলাম, ব্যাসার্ধ পেলাম, সেকেন্ড মিশন ডান। এখন থার্ড মিশন মানে ফাইনাল, যে ভাই আর আমরা কিন্তু রিল্যাক্সে গোলকের আয়তনটা বের করতে পারবো। ইজি 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 ইজি, দেখছো? এই তো মিশন। হ্যাঁ, চুরি ডাকাতি করতে গেলে এক একটা স্টেপ আছে না, যারা চুরি করে ডাকাতি করে দেখবা যে, আমার এখন বলবা যে ভাইয়ের কি অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা না, যে তুমি বিষয়টা বোঝো, চুরি করতে গেলে কিছু মিশন থাকে, কিছু স্টেপ থাকে, স্টেপগুলো পার হয়ে তারপর কিন্তু চুরি করতে হয়। কীরকম? যে ও যেই ঘরে বা যেই বাসায় চুরি করবে আগে ওই বাসায় তদারকি করবে যে ওই বাসার ভিতরে কী আছে না আছে, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার, যে সময় চুরি করবে ওই বাসার ভিতরে কয়জন আছে এটা আগে দেখতে হবে, বেশি লোক থাকলে তো চুরি করতে পারবে না, এটাও খবর আনতে হইবে। এরপরে কোন রাস্তা দিয়ে যাইবে, কোন জায়গায় দিয়ে ঢুকবে, মানে এটা একটা মিশন, ঠিক সেমভাবে অঙ্ক করার ক্ষেত্রে একটা মিশন। বুঝো নাই? ওই যে আমি বারবার বলি না যে গণিত ক্লাসে বেশি বলি যে ঘর বাড়ি তৈরি করবা তুমি, ঠিক আছে, কিন্তু ঘর বাড়ি তৈরি করার আগে সিদ্ধান্ত নিতে হবে যে ভাই তুমি যে একটা বিল্ডিং উঠাবা, ওই বিল্ডিং উঠানোর জন্য যে লক্ষ লক্ষ টাকা লাগবে ওই টাকা আছে কিনা। আচ্ছা ধরো আছে, সাপোজ তুমি বেতন পাও, সেখান থেকে এটা উঠাবা, ঠিক আছে, কিন্তু তোমার রড বালু থেকে শুরু করে সিমেন্ট সব কিছু তোমার জোগাড় করতে হবে, মিস্ত্রি জোগাড় করতে হবে, মানে কিছু স্টেপ বা পদক্ষেপ ধাপ তোমার পার হইতে হবে, ঠিক সেম এগুলোর ক্ষেত্রে ভাই সেম। তোমার টার্গেট ভাই গোলকের আয়তন বের করান, আর রিল্যাক্সে শুয়ে রইছো, আমি গোলকের আয়তন বের করবো, আমি জানি সূত্র 4/3 পায়ার কিউব, তাহলে তোমার হইব, তোমার স্টেপগুলো পার হইতে হইব। এই স্টেপগুলো আমরা পার হইছি, মিশনগুলো আমরা কমপ্লিট করতেছি, এখন আমি কিন্তু রিল্যাক্সে অতএব গোলকের আয়তন বের করতে পারবো। গোলকের আয়তন, গোলকের, বুঝছো? আমি বুঝাইতে পারছি, সায়েন্সের শিক্ষার্থী মানে তোমাদের সামথিং বুঝাইলে তোমাদের মাথার ভিতরে ইজিলি ঢুকে যায়, অন্ততপক্ষে আমার বাংলা কথাগুলো, অঙ্কের কথাগুলো হয়তো বা কম বুঝতে পারো, বাংলা কথাগুলো তো ইজিলি বুঝে যাও যে ভাই আসলে এইখানে কি বুঝাইতে চাইছে। হ্যাঁ, স্টেপগুলো, মেইন স্টেপগুলো ভাই অঙ্ক করার আগে তোমার আগে দেখতে হবে। তাহলে দেখো আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে 4/3 পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর যে ভ্যালুটা 1.02, এটা তুমি কিউব করবা, তাহলে আগে কিউব করবা, এবার এটা গুণ, এবার 3 দ্বারা ভাগ করো। কেমিস্ট্রি লাইভ ক্লাস কবে করবেন? ভাইয়া আমি কেমিস্ট্রি লাইভ ক্লাসে যখন আমাদের গেম রেজিস্টার ব্যাচে যেই তারিখটা দেওয়া আছে সেই তারিখে আমি করাবো, তুমি আমার কথা বুঝতে পেরেছ? এবং 11 অধ্যায়ে যেই তারিখে নেওয়ার কথা, রসায়নের 11 অধ্যায়, তার আগেই তোমরা ক্লাস পেয়ে যাবা, এত টেনশন করার কিছু নাই। গেম রেজিস্টার ব্যাচে যে রুটিন দেওয়া আছে সে অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে। ওকে, আর কিছু না। ওকে, তাহলে দেখো তুমি মান বসাও, তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু 1.02, এটা তুমি কিউব করবা। আচ্ছা দাঁড়াও, এই নিয়ে, আচ্ছা তোমাদের কাছে ক্যালকুলেটার না, ডাইরেক্ট করো তো, এটা ডাইরেক্ট করলে 4.445 পাবা, 4.445 পাবা, শেষ। এখন আমাদের ম্যাথ কিন্তু শেষ না, এখন কিছু পেশাল লাগতে হবে, বাংলা কথা, কিছু বাংলা কথা লাগতে হবে, মানে পরামর্শ। তুমি ধরো পরামর্শ দাদা, তুমি সবাইকে পরামর্শ দেবা, এই এটা তুই এটা কর, তুই এটা কর, এটা করলে ভালো হইব, ধরো তুমি পরামর্শ দিবা। বিষয়টা তুমি নর্মালি তোমার ব্রেন দিয়ে চিন্তা করবা এই জিনিসটা। তোমাকে যে প্রশ্নটা করছে যে আমাদের ফার্স্টে আয়তন বের করতে বলছে, এই খেয়াল করো, আয়তন বের করছি। এখন এই আয়তন স্ক্রু গজে পরিমাপ করলে কোন ক্ষেত্রে পরিমাপ নিখুঁত হবে? একটা জিনিস মাথায় রাখবা, আমরা স্লাইড ক্যালিপাস আর একটা কি ছিল স্ক্রু গজ, এই দুইটা ক্ষেত্রে, আর এখানে কিন্তু স্ক্রু গজের কথা বলছে, স্লাইড ক্যালিপাসের কথা বলছে। এখন মেইন যে জিনিসটা যে তোমার আসলে তুমি কোনটা দিয়ে নিখুঁতভাবে পরিমাপ করতে পারবা, বোঝো ভাইয়া, তোমাকে আমি শিখাইছি, তুমি যদি স্লাইড ক্যালিপাস দিয়া এইটাকে পরিমাপ করতে চাও তাহলে তুমি 0.1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবা, কিন্তু তুমি যদি স্ক্রু গজ দিয়ে পরিমাপ করতে চাও তাহলে তুমি কিন্তু 0.01 মিলিমিটার পর্যন্ত তুমি পরিমাপ করতে পারবা, মানে আরও নিখুঁত।
আমরা জানি, এখন তুমি লিখবা যে আমরা জানি সবচেয়ে ছোট জিনিস পরিমাপ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ ব্যবহার করে থাকি। ফার্স্টে এই লেখাটা লাগবে, বাংলা লেখাটা। সবচেয়ে ছোট জিনিস পরিমাপ করার জন্য আমরা স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ ব্যবহার করে থাকি, কিন্তু এর ভিতরেও আমরা স্লাইড ক্যালিপাস দ্বারা 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো, কিন্তু স্ক্রু গজ দ্বারা 0.01 মিলিমিটার, মানে আরও নিখুঁতভাবে আমরা মাপতে পারবো। তো আমাদের কাছে প্রশ্ন করছে যে আয়তন স্ক্রু গজে পরিমাপ করো, কোন ক্ষেত্রে পরিমাপ নিখুঁত হবে? তুমি যদি স্ক্রু গজ দিয়ে পরিমাপ করো, এক্ষেত্রে কিন্তু তোমার নিখুঁত হবে। মানে তুমি স্লাইড ক্যালিপাস থেকে তুমি যদি স্ক্রু গজ দিয়ে পরিমাপ করো, তাহলে এটা কিন্তু নিখুঁত হবে। আমার এই বাংলা কথাগুলা কে কে বুঝছো? হাত তোলো, বলো কে কে বুঝছো, বলো 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 বলো। বা তুমি এটা দিতে পারো, যে জিনিস যত ছোট, ওই ছোট জিনিসটাকে পরিমাপ করতে তোমার সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রের প্রয়োজন। সেই সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র বা নিখুঁত যন্ত্রের ভিতরে দুইটা জিনিস আছে, স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজ। তবে এই দুইটা যন্ত্রের ভিতরেও এই স্ক্রু গজ দিয়ে তুমি আরও সূক্ষ্ম জিনিস মাপতে পারবা, যেটা স্লাইড ক্যালিপাস দিয়ে পারবা না। কও মনু, ও মনু তুমি বুঝছো? বুঝছো না? হয় বুঝছো, তাই না? ওকে ভাইয়া তুমি বুঝছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বুঝলি, ঠিক আছে। নেক্সট আসি, এটা দেখো বরিশাল বোর্ড 2025 প্রথমেই বলছে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপতনকে তুমি জানো, যেটাকে আলটিমেটলি ভি দ্বারা প্রকাশ করে। ওকে, ভার্নিয়ার সমপতন তুমি দেখো ভাইয়া, প্রধান স্কেলে পার্ট আছে, ওয়াও, এম এর মান আছে, তারপরে ভার্নিয়ার ধ্রুবক বিসির মান আছে, বিসির মান আছে, তাহলে এম প্লাস ভি ইন্টু বিসি, তো যেটাতে কিন্তু দৈর্ঘ্য প্রধান স্কেলে পার্ট, প্রকৃত পার্ট হয়েছে কিন্তু এত। এখন এটা তুমি কেমনে বের করবা বলো? প্রধান স্কেলে কিন্তু পার্ট আছে, ওহো প্রকৃত পার্ট, তার মানে এটা কিন্তু এল এর মান ভাইয়া, তাহলে সবই তো পেয়ে গেছো। এখন তুমি ভার্নিয়ার সমপতন পাবা না, মানে বিষয়টা আমি একটু শর্টকাটে করি, আমি শর্টকাট, একেবারে শর্টকাট ইউজ করতেছি। তুমি এই সূত্র লাগবে যে আমরা জানি যে দৈর্ঘ্য এটা কিন্তু স্লাইড ক্যালিপাস, যে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, এই সূত্র বসবে। তুমি বলবা কেন? ভার্নিয়ার সমপতন মানে তোমার বি এর মান বের করতে হবে, তোমার এই যে দৈর্ঘ্য প্রকৃত পার্ট এইটাই কিন্তু তোমার কি, এই যে দৈর্ঘ্যটা, এই যে এল এর মান, তাহলে এর মান কত? 7.05। এই মানে প্রধান স্কেল পার্ট 7, সবগুলো সেন্টিমিটার আছে, প্যারা নাই। ওহো বিসিটা আছে মিলিমিটার, এই মিলিমিটার থেকে সেন্টিমিটার নেবা, তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার জন্য তুমি দেখো সাইডে তুমি লেখো যে এখানে এম এর মান আছে 7, এটা কিন্তু এল এর মান আছে 7.05 সেন্টিমিটার, সেন্টিমিটার, ভিসির মান আছে কিন্তু 0.02 মিলিমিটার, তো মিলিমিটার থেকে সেন্টিমিটার নাও, 0.02কে তুমি 10 দ্বারা ভাগ করো, তাহলে তো তুমি পেয়ে যাবা। তাহলে ভাগ করো, তাহলে ভাগ করলে এখানে কত পাও? 0.002, 0.002 সেন্টিমিটার, এই তো। তাহলে এখন তুমি লিখবা 0.002, বাস। এখন মোটামুটিভাবে এখান থেকে তুমি আলটিমেটলি ভি বা ভার্নিয়ার সমপতনের মান পাবা 25 এর মতো, মানে সব কিছু করার পর এই আনসার শেষ। পারবা না? বলো পারবা না? বলো 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 বলো। 25 অনেকই তোমরা বের করেছো, থ্যাংক ইউ সো মাচ। এরপর আছে কিন্তু নেক্সট, ঘনকটির আয়তন পরিমাপের কত শতাংশ ত্রুটি আছে? এনে বলে দিচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কিন্তু 4%। ঘনকের ক্ষেত্রে একই দৈর্ঘ্যই কাম করবে, এই জন্য ঘনকের ক্ষেত্রে ঘনক মানে কি, একটা হচ্ছে ঘন বস্তু, পরিমিতিতে শিখাইছি। দেখো ভাইয়া, এই যে নর্মালি তুমি গেস করো, এটাকে আমরা কি বলতে পারি জানো? এটাকে আমরা বলতে পারি ভাইয়া ঘনবস্তু। ঘনবস্তুর কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। এই ঘনবস্তুর মতোই দেখতে ঘনক, মানে ঘনবস্তু আর ঘনক কিন্তু, ঘনবস্তু আর ঘনক কিন্তু ভাই সেম সেম, বা ডিফারেন্স আছে। কিরকম? আমি এটা কপি করি, ধরো এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু এই ঘনবস্তুর মতো, ঘনবস্তুর মতো দেখো যা, কিন্তু এই যে দেখো ঘনবস্তুর মতো, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে সমান। তুমি দেখো এইটা আর এটার দিকে তাকাও, এইটা কিন্তু তোমার ঘনবস্তু, ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য, আর এটা কিন্তু ঘনক। ঘনকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখো, ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে দৈর্ঘ্যের মান আলাদা, প্রস্থের মান আলাদা, উচ্চতার মান আলাদা। কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্যের মানও যা,
প্রস্থের মানতা, উচ্চতার মানতা, এটা বিশেষ করে বর্গ টাইপের, যেমন বর্গের সাইড দিয়ে বাহু সমান, ঠিক সেম এটাই হচ্ছে কিন্তু ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে এই এক একটা বাহুকে তোমার ধার বলে ওরা, ধার ধার, কিন্তু আমরা দৈর্ঘ্য দিয়েই চিন্তা করবো, জাস্ট একুয়া। তো ঘনকের আয়তন বলছে, আয়তন মানে কি, এর মাথায় কি হবে, ঘনকের আয়তন হবে কি, এ কিউব। তাহলে এই যে ঘনকের আয়তন এখানে যা বলছে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এখন আমার প্রশ্ন, এইটা কে কে পারবে বলো, এইটা কে কে পারবে, হাত তোলো, ঘন নাম্বার কে কে পারবে, কও 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 কও, ঘন নাম্বার কে কে পারবে, কও 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 কও, কানে কানে কও, কানে কানে কও, চুপি চুপি কও, চুপি চুপি কও। ভাইয়া তুমি কি পারবা, কও আমাকে, তুমি কি এটা বের করতে পারবা, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, কে কে পারবা, কে কে পারবা ভাইয়া, কে কে পারবা, কও। এনে 4% ত্রুটি না, তাহলে এনে পার্সেন্ট থাকলে তো হলে সাইড ডিস্টে হবে, সাইড ডিস্টে হবে না, ওই টাইপ নাম্বার 4। ভাইয়া একটু ব্রেক লাগবে ভাইয়া, কতক্ষণ হয়েছে ভাইয়া, ও ভাইয়া 1 ঘন্টা হয়েছে, এর মধ্যেই ব্রেক, আহা তো কোনো কথা বললা ভাইয়া, একটু অপেক্ষা করো। আর আজকে আমনে তো তোমাদের কাছে আমি একটু ফিজিক্সটা একটু টাইম নিয়ে পড়াবো, এবং এরই সাথে সাথে আমার কালকে দিন একটা টাইম লাগবে, যেহেতু পরশু দিনকে হচ্ছে তোমার 1 তারিখ, তো 1 তারিখের আগে আমার অনেক কাজ আছে, তো আজকে তোমাদের কয়েকটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিব, এরপরে নেক্সট রিভিশন ক্লাসটা 1 তারিখের পর আমি নিব। তুমি বলো ভাইয়া তাহলে রুটিনের সাথে তো মিলতেছে না, কিন্তু তার রুটিনের সাথে মিলতেছে না বলতে একটু তোমার মানায় নিতে হবে, কারণ 1 তারিখে মনে হয় কেমিস্ট্রির 3য় 4র্থ অধ্যায় হোক, হ্যাঁ, তো ওগুলো তো পেয়ে যাবা। কিন্তু এই যে একদিন গ্যাপ রেখে কেন আমি তোমাদেরকে পড়াবো, কারণ আছে, লজিক আছে। লজিক নাম্বার 1, তোমরা হয়তো বা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ভালো করে দেখছো, কিন্তু 4র্থ অধ্যায় তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, এগুলো কিন্তু অনেকেই এখন পর্যন্ত দেখো নাই। তো ওই ম্যাথগুলা আমি একটু কঠিন কায়দায় করে দিতে চাইছি, তো এই জন্য তোমরা পারবা না, যদি কারো গ্যাপ থাকে একদিনের ভিতরে তোমরা সেরে ফেলবা, কালকের ভিতরে সেরে পারবা। এরপরে আমরা পরশু দিন এবং পরের দিন আমরা 2 দিন ব্যাপী আমরা ফিজিক্স ক্লাস করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হয়, আমাদের মিশন চলতে থাকবে। বিষয়টা বোঝো না, কারণ এটা রিভিশন ক্লাস ভাই। এই রিভিশন ক্লাসে অনেকে বলে যে ভাইয়া রিভিশন ক্লাসের আপনার তো কোনো টাইম ঠিক নেই, যেমন গণিতে মনে হয় লেকচার হইলে 8টা না 9টা, মানে ধরো সাপোজ তোমাকে আমি 2 ঘন্টা পড়াইলাম বা 3 ঘন্টা পড়াইলাম, ফোনের একটা চার্জ আছে না, চার্জ তো দিতে হয়, এই জন্য কাইটা আধা ঘন্টা রেস্ট দিয়ে আবার কিন্তু ক্লাসে আসি, তো এটার কোনো টাইম নেই। যারা ক্লাস কন্টিনিউ করবা তোমরাই দেখতে পারবা, আর যদি বলো যে না ভাই আমি দেখবো না, পরে লাগলে তুমি দেখে নিও, কিন্তু পরে যারা দেখো ওটা আর হয় না, পরে আর হয় না, বোরিং লাগে। ভাইয়া টেস্ট পরীক্ষা A+ পেয়েছে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রইল, অবশ্যই দোয়া রইল, দোয়া রইল, দোয়া রইল। হ্যাঁ রেকর্ড থাকবে, তুমি ওয়েবসাইটে পাবা, তুমি সব জায়গায় পাবা, তোমাকে করে দেওয়া হবে, কোনো প্যারা নাই। নামাজ পড়বা, আচ্ছা নামাজ আমি পড়বো না, কও, খালি তোমরা একলাই পড়বা, এটা হয়? আচ্ছা এটা তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি এটা হোমওয়ার্ক থাকে তারপর আসে কিন্তু নেক্সট আমরা পরেরটাতে আসি। দেখো আমরা এটা একটু দেখি ভাই, তাকাও, লুক, এইটা দেখো রাজশাহী বোর্ড 24, এগুলো মানে আমি করাইছি সম্ভবত প্ল্যান এর ক্লাস, আমি জানি না করাইছি কিনা, জানিও। যে বলছে কি বার্নিয়ার সমপতন কত, এটা কে কে পারবা, বার্নিয়ার সমপতনকে বি দ্বারা প্রকাশ করে, আমি তোমাকে বলে দিই, একটা স্লাইড কেলি ব্যাস, কি দেওয়া আছে এখানে, প্রধান স্কেলের পার্ট এটা তো এম, তারপরে হচ্ছে ভার্নিয়ার স্কেলের, এই যে দেখো ভার্নিয়ার স্কেলের 20 গড়, মূল স্কেলের 19 গড়ের সমান, ঘর 20 গড় থাকতে পারে, 20 দাগ থাকতে পারে, 20 ভাগ থাকতে পারে। তাহলে এটা মাথায় রাখবা যে তোমার যদি ঘর বলে প্যারা নাই, দাগ বলে তাতেও কোনো প্যারা নাই, যদি ভাগ বলে এই একই কথা, সবগুলো সমান কথা থাকতে পারে। তো এই লাইনটা দ্বারা আমরা কিন্তু কি বের করতে পারি, বিসি বের করতে পারি, তাও কোন সূত্র, S-X, মনে আছে কিনা, লাইনগুলো মনে আছে, তো আমরা কিন্তু ইজিলি বের করবো। তো বিসি আমরা ধরো এখান থেকে পাইলাম, আমরা এম এর মান পাইলাম, আর এই যে 6.48 এটা কিন্তু এল এর মান, দৈর্ঘ্য, এই যে দেখো আমরা জানি দৈর্ঘ্যর ইংরেজি কি লেন্থ, ওই লেন্থ থেকে এল শব্দটা আসছে, লেন্থ থেকে এল শব্দটা আসছে, এই জন্য দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মান তুমি জানো, তাহলে সূত্র তো এটাই হবে যে L = M+V × VC। তোমার এখান থেকে বার্নিয়ার সমপতন এটা মান বের করতে হবে, তুমি এল এর মান জানো, তুমি এম এর মান জানো, তুমি বিসির মান জানো, সবই জানো, এটা কে কে পারবা, হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা পারবা ভাইয়া, পারবা, ইজি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। মানে তারপর আমি বলে দিই যাতে করে তোমার জন্য প্যারা না হয়, তোমার জন্য যাতে ভাইয়া প্যারা না হয়,
তুমি বুঝছো? নেক্সটে আসি, ঘনকের এক পৃষ্ঠের কিরে কিতা হইবে না, এক পৃষ্ঠের আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, আয়তন পরিমাপে দেখো যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, নির্ভরযোগ্য কি না, এটা বলছে। তো আমাদের এখানে 4% ত্রুটি আছে, তার ত্রুটি যদি বলে যে এত % ত্রুটি আছে, তার মানে এটা কিন্তু 4 স্টেপে করতে হবে, 4 স্টেপে। আর 4 স্টেপে করলে এটা কত নাম্বার টাইপ ভাইয়া? টাইপ নাম্বার 4। আহা, এটাকে কে পারবে? হাত তোলো, এটাকে কে পারবে? পারবা না ভাইয়া? বলো এটা কে পারবা? মানে এটা করাইছি অ্যান্ড দেন কমান, হুবাহু কমান, বেস্ট বাসা বিষয়ে তোমাদের কিন্তু করতে হবে। থ্যাংক ইউ। এবার আসে কিন্তু আমরা এটা দেখবো, এটাও কিন্তু আমি তোমাদের, আচ্ছা এটা কি আমি তোমাদের করাইছিলাম? এটা দেখো, এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 24 আসছে, বলছে কি ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমাপতন, সেম জিনিস ভাইয়া, সেম জিনিস রিপিট করছে। এই যে ঘনকের ধার, এই ধার দ্বারা বুঝে এটা এল এর মান ভাইয়া, মানে ঘনকের যেহেতু করটা বাহু সমান, তাহলে এই ক্ষেত্রে এটা আমরা জাস্ট, তুমি চিন্তা করো, এটা জাস্ট ধরে নিচ্ছি দৈর্ঘ্য, তাহলে এল এর মান হয়েছে কিন্তু এইটা, এই ক্ষেত্রে মূল স্কেলে পার্ট, মূল স্কেল মানে প্রধান স্কেলে পার্ট, তাহলে এটা কিন্তু এম এর মান, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি আছে, তাহলে এম এর মান আছে। আহা, এটা তো একটু ঝামেলা আছে, পারবা না? না, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এটা তোমার এম এর মান। এরপর তুমি দেখো, আচ্ছা এখানে কি অন্য আর কিছু কুমিল্লা বোর্ড কত ধরছে? এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দেখতে হবে। ওহো, এইখানে যে তুমি চিত্রটার দিকে তাকাও, এটা মূল স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, কিন্তু তুমি দেখো মূল স্কেল যেটা, তো মূল স্কেলের ভাগ আর ভার্নিয়ার স্কেলের যে দেখো, ভার্নিয়ার স্কেলে কিন্তু এখানে কিন্তু 19 লেখা, কিন্তু টোটাল দাগ আছে কিন্তু এখানে 20 দাগ, 20 দাগ, 20 দাগ, কত দাগ? 20 দাগ। তাহলে আমাদের এইখান থেকে কিন্তু আমরা ভিসিটা পাবো। তাহলে তুমি এল এর মান জানো, এম এর মান জানো, তুমি ভিসিটা বের করবা, তাহলে তুমি ভি এর মানটা বের করতে পারবা না? সিম্পল। কিন্তু ওইখান থেকে ওই ভিসিটা বের করা কি, ভার্নিয়ার স্কেলের কিন্তু 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের এখানে ভাগ কয়টা? ভার্নিয়ার স্কেলে এই যে দেখো 1 2 3 4 5 10 11 12 13 14 15 16 17 18 19 20 হওয়ার কথা না? ও 20, হ্যাঁ 20 দাগ। এটা কিন্তু ভার্নিয়ার স্কেল। তাহলে তোমার যখন ঘ নাম্বারটা করবা না, তোমার হিসাব করতে হবে, যেখানে ভার্নিয়ার স্কেল আগে তো লিখতে হবে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ, এখানে দেখো তো স্কেলের ভাগ 20 ভাগ, 20 এখানে দাগ, মেনলি দাগ লেখো, দাগ কেন 20 দাগ? তুমি হিসাব করো, এই থেকে 1 2, এর নিচে যেটা নিচে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর উপরেরটা আমরা মূল স্কেল চিন্তা করবো, 1 2 3 4 5 7 8 9 10 11 12 15 16 17 18 19 এই 20, হ্যাঁ। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান প্রধান স্কেলের কয় দাগ? এই 19 দাগ লেখো। প্রধান স্কেলের বা মূল স্কেলের একটা লেখলেই হয়, প্রধান স্কেলের 19 দাগ। মনে আছে কিভাবে করাইছিলাম? তাহলে অতএব ভার্নিয়ার স্কেলের 1 দাগ, তাহলে 1 দাগ বলে প্রধান স্কেলে কি হইবে? 19/20 দাগ, এই যে শেষ। এরপরে এটা গেল। এবার আমি বলছিলাম না যে লিখতে হবে কি, এগুলো নিয়ম ভাইয়া, যে আমরা জানি, এগুলো মুখস্থ করতে বলছি। আমরা জানি কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, এটা লিখতে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে 1 ভাগ, হুইচ ইজ 1 মিলিমিটার। তাহলে অতএব এবার বলছিলাম কি ভার্নিয়ার স্কেল, এগুলো মুখস্থ করতে হইবে, নাইলে পারবা না, জীবনও পারবা না, মনে থাকবেই না। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ তাহলে কি হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম যদি 1 ভাগ এত হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, এই ভাগ আর দাগ সমান কথা। তো ভার্নিয়ার স্কেলের এই 1 ভাগ কত পাইছিলাম? 19/20 না? তাই 19/20 লাগে তোমার এই 1 গুণ হইবে, এই তো। তার মানে 19 ডাইরেক্ট তুমি 20 দ্বারা ভাগ করবা, তুমি পাবা 0.95, বাস। অতএব এখন তুমি বিসি বের করবা, বিসি ইকুয়াল এস মাইনাস এক্স। কেন এই সূত্র? এস মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, হুইচ ইজ 1 মিলিমিটার, মাইনাস এক্স এর মান কত? এক্স মানে কি ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগ, এক্স মানে কি ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগ, কত পাইছি? 0.95, তো 0.95, হুইচ ইজ আমাদের এখানে বের হবে 0.05 মিলিমিটার, অথবা মিলিমিটারটাকে তোমার সেন্টিমিটার নেওয়া লাগতে পারে, কারণ এখানে ঘনকের দ্বার যেটা এল, এটার মানও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তার মানে এটাও সেন্টিমিটার নিতে হবে।
তার মানে 0.05, এটা তুমি 10 দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি সেন্টিমিটার ভাইয়া পাবা। এবার পাবা না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো কতটা সহজ করে দিলাম। এই জিনিসটা মেইন ভাইয়া, এই জিনিসটা মেইন। তুমি বিগত বছরে বিভিন্ন বোর্ডে কিন্তু দেখবা। কও কও, এটা কে কে পারবা বলো। এটা তো আমরা একটা সেলফি উঠাবো, প্রথম অধ্যায় শেষ হলে আমরা একটা সেলফি উঠাবো সবাই সবাই একসাথে। ওকে, প্রথম অধ্যায় শেষ হবে, বলতো একটা ভাইব আছে না অন্য রকমের। তারপর আমরা গতি অধ্যায় যাবো, গেল এটা। এবার আসি কিন্তু ঘ নাম্বার, ঘনকটির আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে ঘনকটির আয়তন নিয়ে কাজ করতে বলছে। ঘনকের ক্ষেত্রে আমরা জানি 4টা বাহুই সমান, তার মানে এক বাহু আমরা পাবো, তাহলে ওটা কিউব করবো, তাহলে আমরা পরিমাপ কৃত সেতা মেয়ারে পাবো। তারপর আমরা এটা হোমওয়ার্ক থাকবে। পারবা কি পারবা না বলো, পারবা কি পারবা না, পারবা কি পারবা না বলো, বলো। এটার ঘ নাম্বার কে কে পারবা, ঘ নাম্বার কে কে পারবা? পিডিএফ তো বাবাই, প্যারা নাই দাদা, চিল। পারবা কি পারবা না, পারবা কি পারবা না, পারবা কি পারবা না, বলো বলো বলো। করান লাগবে কও। যদি বলো যে ভাই আপনি করাই দেন তাহলে করাই দেবো, কিছু করার নাই, কিন্তু নিয়ম আমাদের ভাই আছে। তো এখানে আয়তনের কথা বলছে, আয়তনের ক্ষেত্রে আমরা জানি কিউব হইবে। এবার যদি আমাদের কোনো পার্সেন্ট কোনো ত্রুটি থাকে, দেখো এই 8% ত্রুটি কিন্তু ওরা বলে দিচ্ছে, তাহলে ত্রুটির ক্ষেত্রে আমরা ওই দৈর্ঘ্যটা নিয়েই কিন্তু কাজ করবো, যে দৈর্ঘ্য পরিমাপে এত% ত্রুটি, তাহলে এত পার্সেন্ট শেষ। এরপরে আমরা কিন্তু দৈর্ঘ্য এত, প্রকৃত দৈর্ঘ্য আমরা বের করবো, শেষ। এরপরে আমরা কিন্তু প্রকৃত আয়তন বের করবো, শেষ। এরপর আমরা বের করবো কি, ওই যে তোমার হচ্ছে কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে যে তোমার চূড়ান্ত ফাইনাল যেটা, ওইটা কিন্তু আমরা বের করবো, শেষ। চূড়ান্ত ত্রুটি আমাদের তো নেন না, আচ্ছা ঠিক আছে। অনেকে বলতেছো করাই দেবো আমি, আচ্ছা ঠিক আছে, তো আমি করাই দিচ্ছি। তবে তার আগে আর একটা দেখো, চট্টগ্রাম বোর্ড 24 আসছে, কত মূল অংশের কত। আচ্ছা এটা তোমরা পারবা, এটা একটু তোমরা বাসায় বসে করবা পুরোটাই, এটা আমারই তেমন কিছু না, না পারলে সমস্যা নাই, আমি করাই দেবো অনেক। এখন এইটা বলছে, একজনে বলছে করাই দেবো, আচ্ছা এটা আমি করাই দিই, দাঁড়াও। আচ্ছা রেডি, তাহলে ঘনকের ক্ষেত্রে রেডি, ঘনকের ক্ষেত্রে তাহলে ঘনকটা আমি কিন্তু করাই দিই। তো ঘনকের ক্ষেত্রে ভাইয়া তুমি দেখো, তুমি সিম্পলি দেখবা যে ঘনকটির, তো ঘনকের ধার আছে এত, লেখো যে উদ্দীপক হতে, এটাকে তুমি ধার লিখতে পারো বা দৈর্ঘ্য লিখতে পারো। আমি দৈর্ঘ্য লিখি, যেহেতু ঘনকের কয়টা বাহু সমান, তাহলে ঘনকের ধার লিখতে পারো বা দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য লিখি, আমার জন্য সুবিধা হবে বা তোমার জন্য সুবিধা হবে। কত বলছে 2.96, তাহলে 2.96 সেন্টিমিটার। এখন তোমার এটা মেইনলি কি নিয়ে কাজ করতে বলছে, ক্ষেত্রফল না আয়তন, আয়তন এটা মেইন। তাহলে অতএব আয়তন, অতএব ঘনকের একটা আয়তন। তো আয়তন আমরা জানি কিভাবে বের করে, এই যেহেতু ঘনকের ক্ষেত্রে কয়টা বাহু সমান, এই 2.96, তাহলে 2.96 এর মাথায় তুমি কিউব করবা, শেষ। করো 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 ফার্স্ট করো ভাইয়া। তোমার এখানে কত আসতেছে 25.93, 25 দাঁড়াও 25.93 আসতেছে। ওকে, আমাদের স্টেপ না কিন্তু, এখন আমাদের স্টেপ শুরু হবে, কারণ এখানে বলছে যে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি। তাহলে দেখো অতএব দৈর্ঘ্য পরিমাপে যদি তোমার 8% ত্রুটি থাকে, তাহলে ত্রুটি যদি ভাইয়া হয় যে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি, তো আমরা কি লিখবো ভাই, এটা দৈর্ঘ্য কত 2.96, তাহলে 2.96 এর আমি লিখবো 8%, তাহলে 2.96 এই এর দ্বারা বোঝায় গুণ, 8% মানে কি 8/100, তাহলে 8-এর লগে 1 গুণ করে 100 দ্বারা ডাইরেক্ট ভাগ দাও। ভাগ করো ভাই, তুমি কত পাবা, দাঁড়াও, তাহলে আমি এখানে 9.96 এর গুণ করবো 8, ভাগ হইবে 100, তাহলে এখানে কত আসতেছে 0.7968। তো দৈর্ঘ্য যেহেতু আমরা বের করছি এত % ত্রুটি, হুইচ ইজ এত সেন্টিমিটার। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। যদি আমরা জানি যে যদি আমাদের ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এটা ফার্স্ট স্টেপ ডান। এবার আছে কিন্তু সেকেন্ড স্টেপে কি, সেকেন্ড স্টেপে কি তুমি লিখবা অতএব দৈর্ঘ্য, তুমি দৈর্ঘ্য কত পাইছো 2.96 সেন্টিমিটার। তাহলে এখন তুমি প্রকৃত দৈর্ঘ্য বের করবা, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো, প্লাস মাইনাস দিয়ে, অর্থাৎ 2.96টারে আমার প্লাস মাইনাস দিতে হবে,
কি প্লাস মাইনাস দিব আমি প্লাস মাইনাস দেবো হচ্ছে কিন্তু এই যে যেই ত্রুটিটা আমরা পাইছি এইটা, যদি আমরা এই ত্রুটি না দেওয়া থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস 0.5 দিতাম, এটা আমরা জানি। তাহলে 0.7968, তাহলে একবার তুমি যোগ করবা, একবার তুমি বিয়োগ করবা। আগে বিয়োগ করো, আগে ভাইয়া বিয়োগ করো। তাহলে কত থেকে কত পাও সেটা দেখো, কত পাও ভাইয়া? 2.7232, 2.7232, 2.7232 হতে মানে তুমি একবার বিয়োগ করছো ফার্স্টে, তারপর যোগ করবা 3.1968, 1968 এইটা তুমি ভাইয়া পাচ্ছ। মানে একবার তুমি বিয়োগ করছো, একবার তুমি যোগ করছো, আর কিছু না। দৈর্ঘ্য, মেইনলি দৈর্ঘ্য নিয়েই কাজ। তাই এটা আমাদের সেকেন্ড স্টেপ শেষ। এবার আসে কিন্তু ভাইয়া তোমার থার্ড স্টেপ। থার্ড স্টেপে তুমি কী করবা? থার্ড স্টেপে ভাই তুমি কী করো বলো? তাহলে থার্ড স্টেপের কথা যদি আমি ভাবি, তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে ক্ষুদ্রতম একটা মান আছে না, ক্ষুদ্রতম মান, আর এটা হচ্ছে কিন্তু বৃহত্তম মান। ওকে, তাহলে আমরা এখন যেটা করব যে এটা কিন্তু দৈর্ঘ্য, আমরা কিন্তু প্রকৃত দৈর্ঘ্য কিন্তু আমরা বের করছি, তাই না? এখন তুমি যেটা করবা, ঠিক আছে এখানে দৈর্ঘ্য বের করছি, কিন্তু এখন আয়তনটা বের করব। যেহেতু প্রকৃত দৈর্ঘ্য বের করছি, মেইনলি আমাদের আয়তন নিয়ে খেলা। তাহলে পরের স্টেপে কিন্তু আমরা অর্থাৎ যে এটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম আয়তন যেটা ছোট কি ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম আয়তন আমরা বের করব। আর বৃহত্তম, ক্ষুদ্রতম কত আছে? 2.72232 আয়তন মানে কি? এটারে তুমি কিউব করবা। তাহলে যদি তুমি এটারে কিউব করো, কত আসে? 20.1947, 20.1947। এবার আসে কিন্তু বৃহত্তম আয়তন তুমি বের করবা। তাহলে বৃহত্তম আয়তন মানে কি? এর ভিতরে বড়কে 3.1968, ওরে তুমি কি করবা? কিউব করবা, বাস। তাহলে ওরে তুমি যদি কিউব করো, তাহলে আমরা কত পাবো? 32.66, 32.66। আচ্ছা 2 গান নাও, দশমিকের পরে 2 গান নেওয়াটাই বেটার, বাদ দাও, সাইড করলে একটা ঝামেলা হয়। গেল, এটা আমাদের কিন্তু থার্ড স্টেপ। আমাদের এখন ফোর্থ স্টেপে আছে। ফোর্থ স্টেপে কী করবো? চূড়ান্ত ত্রুটি। তাহলে ক্ষুদ্রতম একটা, বৃহত্তম একটা, ক্ষুদ্রতম একটা, বৃহত্তম একটা, বা সর্বনিম্ন বা সর্বোচ্চ, এটা বললেই হয়, বুঝছো? আচ্ছা ক্ষুদ্রতম বা সর্বনিম্ন, আচ্ছা আমি আপাতত সর্বনিম্ন আর সর্বোচ্চ লিখতেছি, এটা মানায় যে সর্বনিম্ন আর সর্বোচ্চ। এখন তুমি কি করবা? অতএব চতুর্থ স্টেপে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি? মডুলাস দিতে হয়। এইখানে কোন সাসমেয়ারে বসাবা জানো? যার হ্যাডাম আছে। কার হ্যাডাম ছিল? ওই যে প্রথমে যে পাবা আয়তন 25.93, 25.93। তাহলে মডুলাস 25.93, এটা থেকে বিয়োগ দিবা সর্বনিম্ন যেটা এই যে 20.19। তাহলে মডুলাস করা মানে কি ভাইয়া বলো তো? তো এখানে কখনো নেগেটিভ বসবে না। তাহলে তুমি চিন্তা করো, সর্বনিম্ন যে চূড়ান্ত ত্রুটি তুমি কি পাইছো? তুমি এখানে পাবা 5.73, এটা দেখো 5.73, এটা আমি পাইলাম। এরপরে আসে কিন্তু নেক্সট, পরেরটা হবে কি? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে সর্বোচ্চ কীরকম? সেম এই যে হ্যাডাম যে, ওরে তুমি আগে লিখবা। এবার তোমার বিয়োগ দিতে হবে কি? এইটা 32.66, এটা তুমি করবা। তাহলে বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে তোমার যেটা হবে 6.73, এটা মাইনাস আসবে, মাইনাস তো তুমি দিতে পারবা না, 73, বাস। এটা কিন্তু আমাদের 4 নাম্বার স্টেপ। পরীক্ষার খাতা আবার আমার মতো স্টেপগুলো দিয়ে এইছো না, আমি জাস্ট বুঝাচ্ছি। এবার আমাদের কিন্তু ফাইনাল যেটা, সেটা হচ্ছে কি? আপেক্ষিক ত্রুটি, যেটা আমাদের মেইনলি বের করতে হবে। অতএব আপেক্ষিক ত্রুটি, আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র জানি কি বলো তো? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%। তাহলে দেখো আমরা চূড়ান্ত ত্রুটি কত পাইছি এবং পরিমাপকৃত। চূড়ান্ত ত্রুটি আমরা নিব, এর ভিতরে বড় কে? ওই সাসমেয়ারে 5 নাকি 6? 6.73, এইটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি, 6.73। আর পরিমাপকৃত ত্রুটি মানে কি? যারা আমরা হ্যাডাম বলি, হ্যাডাম বাবা, এই এসে কিন্তু তোমার হ্যাডাম বাবা,
এই হ্যাডাম বাবা মানে ওর হ্যাডাম বাবা বলার কারণও আছে, মানে ওর প্রথমে যে বসবে সেটা আয়তন বলুক ক্ষেত্রফল বলুক ও হ্যাডাম, ওর পাওয়ারই অন্যরকমের। 25.93, 25.93, 25.93। যারা প্ল্যানের ক্লাস দেখছো কিচ্ছু না তাদের কাছে, তারা মজা যে পাইতেছো মানে আমার আগে অনেকেই করে ফেলাইছো, থ্যাংক ইউ। তারপর দেখো এখানে আমাদের বের হবে কত, 25.971%, 25.971 আর লাগে না এত পার্সেন্ট। ওকে, এখন আমাদের যেটা কোশ্চেন করছিল বলছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, নির্ভুল কিনা। দেখো আমাদের আয়তন পরিমাপে 8% ত্রুটি পাইছে, আমাদের এইখানে আপেক্ষিক ত্রুটি বের হয়েছে 25.97। বিষয়টা তুমি বোঝো যে ঘনকটির আয়তন পরিমাপে ওরা উদ্দীপকে ওরা কৈরাটিতে কইছে যে ভাই এজ্ঞ পরিমাপ করতে 8% ত্রুটি হয়, কিন্তু মাগার আমরা বের করছি যে ভাই এজ্ঞ পরিমাপ করতে তোমার 25%-এর মতো ত্রুটি লাগবে। তাহলে এটা কি নির্ভুল? উদ্দীপকে যে 8% দিয়েছে ওটা কি নির্ভুল? নির্ভুল না। তাহলে লাগবে অতএব নির্ভুল না। তুমি এটা সুন্দর করে লিখে দিতে পারো, নির্ভুল নয়, কোনোভাবে নির্ভুল নয় ভাই। ওরা কইস কি, শোনো 25.97 না, ওরা কইস কি, ওরা উদ্দীপকে মানে কৈরাটিরা বক্করবাজি একটা ফাপ্পড় নিতে আসছে ভাই আমাদের এটা পরিমাপ করে আমরা 8% ত্রুটি পেয়েছি, কিন্তু আমরা তখন পাইয়া গেছি যে ভাই তোরা মিথ্যা কথা বলতেছিস, আমাদের এটার ভিতরে 25.97% ত্রুটি আছে, তাহলে তোরা মিথ্যা কথা বললি জ্ঞান। তার মানে কি এটা কি নির্ভুল? জীবনেও না, এটা নির্ভুল নয়। ক্লিয়ার? পানি কিনা আমাকে একটু জানাও, পানি কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, পানি কিনা আমাকে জানাও। অনেকের দ্বারা পানি হয় না, তোমাদের আমি হতাশ। ভাইয়া ভুল হয়েছে, ভাইয়া ফার্স্ট স্টেপে ভুল হয়েছে। কই খারাও কি ভাইয়া ফার্স্ট স্টেপে ভুল হয়েছে। দাঁড়াও আচ্ছা এটা কত আসবে বলো তো? 2.96 না, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি। তার দৈর্ঘ্য, তার ঘনকের দৈর্ঘ্য 2.9। ও না, ওরে না, এখন কি লাগে খালি কও, কি লাগে খালি কও। শালা দাঁড়াও, তোমরা আবার মাইন্ড করো না, আমি আবার কি করি 2-3 আইব। ও ভাল লাগতেছে না, আর ভাল লাগতেছে না। এই একটা অঙ্ক ভুল হইলে তোমরাই কিন্তু জানো যে আসলে কিরকম লাগে, তাই না? এটা তোমরাই কিন্তু জানো। এরপর কি ঠিক আছে? দি না, হ্যাঁ ঠিক নেই। এরপরে মনে হয় ঠিক আছে, শালা ওকে ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা শোনো, ভুল হইতেই পারে, কিন্তু ম্যাথের তো নিয়ম আছে, ঠিক আছে? ধর ভুল এটা ধর এনে 2.96 এনে 9 পয়েন্ট ভুল দিয়ে লাইছি, কিন্তু আমাদের ম্যাথের স্টেপ কিন্তু সবই ঠিক আছে, ম্যাথ ঠিক আছে যতই ভুল হোক, কিন্তু না। ও আচ্ছা, শেষ আমাদের এই শেষ। এবার কিন্তু আমরা গতি অধ্যায় যাব। এখন আসি আমরা একটা সেলফি তুলি, সবাই মিলে আমরা একটা সেলফি উঠাবো আজকে। হ্যাঁ, যে আমরা আমাদের সবাই পোস্ট করবো যে ভাইয়া প্রথম অধ্যায় ডান। আসি সবাই একটা সেলফি উঠাই। এই আমার চশমা কনে, ওই চশমা কই না, চশমা এখন দিব না, কারণ একটা অধ্যায় শেষ হইতেছে, এখন চশমা দেবো কেন?
নো নো, এখন চশমা পরা যাবে না, একটা অধ্যায় শেষ হইতেছে। আচ্ছা রেডি ভাইয়া? রেডি? সেলফি 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 সেলফি, সবাই প্রত্যেকে স্ক্রিনশট নেওয়া এবং গ্রুপে পোস্ট করবা যে একটা অধ্যায় ডান, ভাইয়া সেলফি তুলতেছে। ফিজিক্সের রিভিশন ক্লাসে এক অধ্যায় ডান, এক অধ্যায় ডান, কষ্ট কি রে? ডান। আচ্ছা, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের কি ব্রেক দিব? আচ্ছা, এ অধ্যায়ে আর এমন কিছু নাই যেটা তুমি পারবা না। প্রথম অধ্যায় আমাদের ডান, এরপরে এগুলো পিডিএফ মিডিএফ যা আছে সব পেয়ে যাওয়া, কিন্তু তোমরা তো করতে থাকো, তোমরা করো, প্যারা নাই, করতে থাকো। এবার আসি কিন্তু নেক্সট গতি অধ্যায়। গতি অধ্যায় অনেকগুলো সৃজনশীল আমাদের কিন্তু করতে হবে, কিন্তু গতি অধ্যায়টা খুবই মজার। প্রথমে দাখিল পরীক্ষা রাখছে মাদ্রাসা বোর্ডের, কিন্তু এটা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা বলে আমাদের কোনো গুরুত্ব নাই আপনার কাছে। কেন গুরুত্ব নাই ভাইয়া? গুরুত্ব তো অবশ্যই দিব। আচ্ছা আমরা একটু করি ভাইয়া, না ইদা লাগবে, ব্রেক দেওয়া লাগবে? কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? বেশি তো হয় না ভাইয়া। বেশিক্ষণ হয় না। আচ্ছা ঠিক আছে, এখন শোনো তোমাদের আমি আসলে যেটা বলছিলাম যে আমাকে কালকের দিনটা একটু টাইম দিতে হবে আজকে থেকেই। তো যা কারা অর্থাৎ কারা মানে কার কয় অধ্যায় বাকি আছে ফিজিক্সে, তোমরা আজকে এবং কালকের ভিতরে সেই অধ্যায় ক্লাসগুলো দেখে নিবা। আমরা 1 তারিখ 2 তারিখ মিলাইয়া আমরা ইনশাল্লাহ পুরো এটা রিভিশনটা আমরা কিন্তু দিয়ে ফেলবো। হ্যাঁ, 1 তারিখ 2 তারিখ মিলাইয়া 2 দিন ব্যাপী রিভিশন দিয়ে দিব, কারণ আমার একটু কালকে সময় লাগবে, আজকে একটু টাইম লাগবে। তো আমাকে একটু ভাইয়া জানাও, সমস্যা নাই, আমাদের ওই রুটিন অনুযায়ী আমি ক্লাস দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের এখন অনেক গ্যাপ আছে। কার কয়টা অধ্যায় বাকি আছে? আচ্ছা ব্রেক দিব না ভাইয়া, শোনো আমার কথা শোনো। কার কয়টা অধ্যায় বাকি আছে? কার কয়টা অধ্যায়? আমার একটু টাইম লাগবে ভাইয়া আজকে থেকে। আমি 1 তারিখ 2 তারিখ আমার শেষ অধ্যায় দেখি কার কয়টা অধ্যায় শেষ। রিফাত ইসলাম, আমার শেষ সব অধ্যায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া 3টা বাকি, আয় রে 3টা বাকি। দেখো কালকে ভিতরে শেষ করতে পারো কিনা। আব্দুর রাজ্জাক 2টা অধ্যায় বাকি। তাইবা তাবাসসুম, আমার তো সব শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তোমার প্রিপারেশনটা সেই হইবে। সব শেষ করছি ভাইয়া, থ্যাংক ইউ। বিথি, আমার 3টা বাকি। রাকিব, ও অ্যান্ডি মমিন 3টা বাকি। মেহেদি হাসান 3টা শেষ হয়েছে। হতাশ করলা ভাইয়া, হতাশ করলা। 2 অধ্যায় বাকি আছে। আর স্নেহা, ফিজিক্স সব শেষ। মোহাম্মদ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট অফ লাক। আমার সব শেষ। এমডি জুয়েল গাজী, আচ্ছা এমডি জুয়েল গাজী তোমার সব শেষ। তাহলে তারপরও তুমি বলতেছো যে ভাইয়া আরেকবার বুঝান, মানে কি বুঝলাম না। মানে তোমাকে শোনো, এগুলো তো স্টেপ, এগুলো তো তোমার টাইপ, এগুলো তো ওই আগেই করাই দিছে। তুমি যদি পারফেক্টলি শেষ করছো, আমার 3টা বাকি, 4টা অধ্যায় বাকি। তোমাদের আমি আজকে থেকে না এই ফিজিক্সের ক্ষেত্রে ওই সলসাতুরি চলবে না, সোজা কথা। ফিজিক্সের ক্ষেত্রে ওইসব ওই নেকাবাজি চলবে না, নেকামেকা আমি শুনতে চাই না। তো শোনো, তোমাদের আজকে এই মুহূর্ত থেকে তোমরা খাওয়া দাওয়া কইরা বাকি যে ক্লাস আছে সেগুলো দেখা শুরু করবা। একেবারে কালকে মানে 1 তারিখ পর্যন্ত তোমরা ক্লাস টানা দেখবা যে কয়টা বাকি আছে। কারণ 1 তারিখ থেকে আমি 2য় অধ্যায় শুরু করবো, 2য় অধ্যায় 3য় অধ্যায় 4র্থ অধ্যায় 1 তারিখ 2 তারিখ 2 দিন ব্যাপী আমি ক্লাস নেবো। কারণ ফিজিক্সের ক্লাস নিম্নে মানে 8-10 ঘন্টা লাগবে, তার চেয়ে বেশি লাগবে, আরও মনে হয় বেশি লাগবে, 12-14 ঘন্টা লাগবে রিভিশন ক্লাসে। তো সেটাই, কারণ ওই ক্লাস না দেখা পর্যন্ত তুমি যদি এখানে দেখো তাহলে কোনো কিছু হবে না। ওকে ভাইয়া, সবাই একটা পোস্ট করবা যে ভাইয়া আজকের ক্লাসটা প্রথম অধ্যায়টা পুরাটা পানি কিনা, আমি প্রত্যেকেরই দেখবো। নোট শেয়ারের বিষয়টা তোমরা তো প্রত্যেকেই জানো। তো প্রত্যেকে যারা করবা, আমাদের রিফাত একাডেমির যে বড় যে গ্রুপটা, আর একটা হচ্ছে এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য যে গ্রুপটা, তো ওই 2টা গ্রুপে তোমরা কি করবা ভাইয়া, পোস্ট করবা। এবং প্রত্যেকে পোস্ট করে জানাবা যে ভাইয়া যে প্রথম অধ্যায়টা তোমাদের কাছে এক্স্যাক্টলি কেমন লাগছে, ফিজিক্সের প্রথম অধ্যায়। আর কষ্টের এটা ছবিটা একটু দিয়ে দেবা যে ভাইয়া প্রথম অধ্যায় শেষ করছে। ডান। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।